জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 15ই নভেম্বর 2025 এবং আমাদের লিখিত ব্যাচের তৃতীয় ক্লাস। আম, আমরা আজকে শুরু করতে যাচ্ছি ফৌজদারি কার্যবিধি। আমাদের সাজেশনের যে 3 নাম্বার প্রশ্ন, সেটা হলো কখন তল্লাশি পরোয়ানা জারি করা যায়, মুদ্রা বা স্টাম্প জাল করার যন্ত্রপাতি আছে মর্মে সন্দেহ হলে উক্ত স্থানে তল্লাশি করার পদ্ধতি কি। তল্লাশি পরোয়ানার একটা নাম হচ্ছে সার্চ ওয়ারেন্ট, সংক্ষেপে বলে SW। কি বলেন? SW। তো সার্চ ওয়ারেন্ট বিষয়টা আসলে কি তার আগে বোঝা দরকার। প্রিলিতে অনেক জিনিস আমাকে আমাদের বিস্তারিত পড়তে হয়, বাট লিখিততে ওই জিনিসগুলো বাদ দিয়ে আসলে কোনো সমস্যা হয় না। উদাহরণস্বরূপ, প্রিলিতে আমরা পড়ি যে সমন হলো 2 প্রকার: ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি। ব্যক্তির প্রতি সমন আছে 68 থেকে 74, বস্তুর প্রতি সমন আছে 94, 95। তো ওই সমনগুলা কেন? কোনো মামলা যখন দায়ের করা হয়, তখন ওই মামলাটা ওই যে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম অনুসারে আদালত যদি দেখে যে সমন ইস্যু করা যায়, তাহলে ব্যক্তির প্রতি সমন ইস্যু করবে, আর ব্যক্তির প্রতি সমন ইস্যু করলে ব্যক্তি ধার্য তারিখে হাজির হবে। আর বস্তুর প্রতি সমন আছে, বস্তুর প্রতি সমন আছে 94, 95 ধারায় আদালত তদন্তের স্বার্থে কোন ব্যক্তির ওই যে প্রথমে সমন দিতে পারে যে তুমি অমুক তারিখে ওই দলিলটা কোর্টে নিয়ে আসবা, বা তুমি অমুক তারিখে ওই বস্তুটা কোর্টে নিয়ে আসবা। তো 94 ধারায় তারা সমন দিছে, দেওয়ার পরেও সে আদালতের আদেশ মান্য করে নাই, মানে সে ওই দলিলটা আদালতে নিয়ে আসে নাই। তো সেই ক্ষেত্রে আদালত ওই বস্তুটাকে আনার জন্য সার্চ ওয়ারেন্ট, যখন সমন অনুসারে সে আসলো না, তখন সেটাকে উদ্ধার করার জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে, তল্লাশি পরোয়ানা। মানে আদালত ভাববে যে তারা যেহেতু বললাম, সে যেহেতু আসলো না, তাহলে ঠিক আছে, তাহলে এবার আদালতের নির্দেশে পুলিশ বা ম্যাজিস্ট্রেট গিয়েই সেই জায়গাটা তল্লাশি করে ওই দলিলপত্র নিয়ে আসতে পারে। একেই কি বলে? সার্চ ওয়ারেন্ট। তো ব্যক্তির প্রতি সমন, শুনেন, ব্যক্তির প্রতি সমন যদি অমান্য করে, তাহলে পরের তারিখে হয়ে যাবে ওয়ারেন্ট। কিন্তু বস্তুর প্রতি সমন যদি অমান্য করে, তাহলে পরের তারিখে হয়ে যাবে কি? সার্চ ওয়ারেন্ট। বুঝতে পারছেন? তো সার্চ ওয়ারেন্টে শুধু ওই সমন অমান্য করলেই হয় তা না, অনেক ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট সরাসরিও দিতে পারে। তো এই সার্চ ওয়ারেন্ট শব্দের আবিধানিক অর্থ হলো তল্লাশি পরোয়ানা, এবং তল্লাশি পরোয়ানা মানে হলো যে কখনো তল্লাশি করে আদালত, তল্লাশি করে আদালতের নির্দেশে তল্লাশি করে স্বয়ং বস্তু আনা হবে, কখনো তল্লাশি করে আদালতের মানে তরফ থেকে স্বয়ং কোনো ব্যক্তিকে উদ্ধার করে আনা হবে। তো এই সার্চ ওয়ারেন্ট আমাদের ফৌজদারি কার্যবিধিতে বেশ কয়েক জায়গায় আলোচনা করছে। আমরা মোটামুটি আহ কয়েক জায়গা পড়বো। সেটা হলো যে, দেখেন, কোন বস্তুকে আমরা ভূমিকা পড়ি, কোন বস্তুকে হাজির করার জন্য বা কোনো বেআইনি ভাবে আটককৃত কোনো ব্যক্তিকে হাজির করার জন্য ফৌজদারি আদালত তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট জারি করতে পারে। সাধারণত সমন ইস্যু করার পরেও যদি কোনো দলিল বা বস্তু হাজির করা না হয়, যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে কেউ আটক রাখে, তখন আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে থাকে। তো এই জিনিস আসলে মুখস্থ করার কিছু নাই। বলবেন যে কোনো বস্তুকে হাজির করার জন্য বা কোনো ব্যক্তিকে যখন অবৈধভাবে আটক রাখে, তখন তাকে উদ্ধার করার জন্য আদালত তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট ইস্যু করে থাকে। আর তাহলে আমরা জানলাম যে ফৌজদারি কার্যবিধি অনুসারে তল্লাশি পরোয়ানা 2টা ক্ষেত্রে ইস্যু করতে পারে। কি কি? ব্যক্তিকে আর বস্তুকে। হ্যাঁ, এই যে আসতেছি, ব্যক্তির ক্ষেত্রে আর বস্তুর ক্ষেত্রে। তো এখন আমরা জানবো যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে এই সমন সংক্রান্ত যে ধারাগুলো আছে। প্রথম যেটা আছে দেখেন, যে যখন তল্লাশি পরোয়ানা জারি করা হয়, ফৌজদারি কার্যবিধি 1898 এর 96, 98, 99 ক এবং 100 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা যায়। কত কত ধারা? 96, 98, 99 ক আর কত? 100 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা যায়। তো প্রথমে দেখেন, 96 ধারায় দলিল হাজিরের জন্য গোল দিবেন যে কোনো ম্যাজিস্ট্রেট। দলিল শব্দটা গোল দেন, আর যে কোনো ম্যাজিস্ট্রেট শব্দটা গোল দেন। 96 ধারায় দলিল হাজিরের জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। এখন
দলিল হাজির মানে হলো যে ওই যে যারা সমন দিছিল দলিল আনতে, সে আনে নাই। ধরেন আরিফ সাহেবের সমন দিছে যে আরিফ সাহেব আপনি অমুক দলিলটা নিয়ে আসেন, কিন্তু উনি আনে নাই। তাহলে আরিফ সাহেবের ওই দলিল তল্লাশি করার জন্য সমন সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে কততে? 96। 96 তে। যে কোনো ম্যাজিস্ট্রেট মিনস আইদার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে 96 ধারায় যে তল্লাশি পরোয়ানা, এটা যে কোনো ম্যাজিস্ট্রেট ইস্যু করতে পারে। তারপরে আমরা চলে আসি 98 ধারা। 98 ধারায় চোরাই মাল, জাল দলিল ও অশ্লীল বস্তু রাখা ও বিক্রয় করার জন্য ব্যবহৃত বলতে পারেন বাড়ি। কি? চোরাই মাল, জাল দলিল বা অশ্লীল বস্তু রাখা বা বিক্রয় করার জন্য ব্যবহৃত বাড়ি তল্লাশির জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওই যে পরের একটা পয়েন্ট হয়ে গেছে, এটা কেটে দেন, ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। পাইছেন? তাহলে 98 ধারার সার্চ ওয়ারেন্টটা শুধুমাত্র ইস্যু করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং আপাতত দৃষ্টিতে আপনার মনে হইতে পারে 96 আর 98 তো মনে হয় একই। না, এক না ভাই। 98-তে দেখেন চোরাই মাল, জাল দলিল, মানে বৈধ দলিল যদি হতো তাহলে সার্চ ওয়ারেন্ট তো 96-তে, বাট চোরাই মাল জাল দলিল হলেই সার্চ ওয়ারেন্ট হিসেবে কততে? 98। বুঝেন কিনা বিথিকা? এবং আহ এবং 96-তে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে যে কোনো ম্যাজিস্ট্রেট, 98 থেকে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই জায়গা কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে না। তারপরে আমরা চলে আসি, তাহলে আমরা মনে রাখবো কোন বস্তুর জন্য সমন ইস্যু করবে কত? 96। আর বস্তুটা যদি অবৈধ হয় তাহলে কত? 98। এবার দেখেন 99 ক ধারায় সরকার কর্তৃক বাজেয়াপ্ত বা ঘোষিত কোনো মুদ্রিত সংবাদপত্র, পুস্তক বা কোনো দলিল তল্লাশির জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। যে কোনো ম্যাজিস্ট্রেট শব্দটা বলতেন, যে কোনো ম্যাজিস্ট্রেট। আর 99 ক ধারায় আন্ডারলাইন করবেন সরকার কর্তৃক বাজেয়াপ্ত, ফরফেইটেড। সরকার কর্তৃক বাজেয়াপ্ত বা মুদ্রিত সংবাদপত্র, পুস্তক, এটা তল্লাশির জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। আমরা একটু মনে রাখবো, আমরা যখন প্রিলি পড়েছি, বা না পড়লেও আমি মনে করিয়ে দিই, সেটা হলো যে রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, এদের প্রতি মানহানিকর বক্তব্য যদি কেউ দিয়ে থাকে নাকি, তারপরে আহ আহ, মানহানিকর বক্তব্য যদি কেউ দিয়ে থাকে বা অশ্লীল পুস্তক যদি কেউ লিখে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সরকার তার নির্বাহী আদেশ বলে ওই পুস্তক, ওই পত্রিকা, এটা সে বাজেয়াপ্ত করতে পারে। 99 ক। 99 ক। তো 99 কতে যদি কোনো পুস্তক সরকার বাজেয়াপ্ত করছে, ধরেন আমার দেশ পত্রিকা সরকার বাজেয়াপ্ত করছে, অথবা ওই যে ইয়া ধরেন তসলিমা নাসরিনের একটা বই বাজেয়াপ্ত করছে, ধরা গেল অমুকের বই বাজেয়াপ্ত করছে, কিন্তু পরবর্তীতে জানা গেল যে যে বইটা বাজেয়াপ্ত করছে এই বইয়ের বিক্রি হচ্ছে নীলক্ষেতে একটা বইয়ের দোকানে। নিষিদ্ধ বা বাজেয়াপ্তকৃত বই কি হচ্ছে? বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, যে ওইটা তল্লাশি করার জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে বাজেয়াপ্তকৃত কোনো জিনিস এটা তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করবে কততে? 99 ক। 99 ক। তাহলে আবার আসি, কোন দলিল বা বস্তুর জন্য হচ্ছে 96। তারপরে অবৈধ কোনো জিনিস মূল্যের জন্য কোনো স্থান তল্লাশি করবে 98। আর যে জিনিসটা সরকার অলরেডি বাজেয়াপ্ত করেছে সেটা যদি কোথাও পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাহলে তল্লাশি পরোয়ানা ইস্যু করবে কততে? 99 ক। এই কথায় কি ব্র্যাকেট আছে? এই কথায় ব্র্যাকেট নাই। এরপরে আমরা চলে আসি 100 ধারায় আটক ব্যক্তি তল্লাশির জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। 100 ধারায়, 100 ধারায় বলছে আটক ব্যক্তি তল্লাশির জন্য যে কোনো ব্যক্তি তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। সো
এখানেও গোল দেবেন, ব্যক্তি গোল দেবেন, আর যে কোনো ম্যাজিস্ট্রেট গোল দেবেন। ব্যক্তি গোল দেবেন, যে কোনো ম্যাজিস্ট্রেট গোল দেবেন। এটার আমি একটু ব্যাখ্যা দিই। অনেক সময় এরকম হয় যে ওয়াইফ বাপের বাড়ি গেছে, এখন তারে আর আসতে দিচ্ছে না, বাপের বাড়ির লোকজন স্বামীর সাথে আর সংসার করতে দিবে না, বা হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে, বা হাজবেন্ড ওয়াইফ আলাদা থাকে, বাচ্চাটা মায়ের কাছে আছে আর পিতারে দেখতে দিচ্ছে না, বা পিতার কাছে আছে আর মাতারে দেখতে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে বেআইনি ভাবে যারা আটক রাখা হয়েছে, তাকে উদ্ধারের একটা পন্থা হলো 100 ধারায় আবেদন করা। তাকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে, এবং এই আবেদনটা আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও করতে পারেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেও করতে পারেন। এটা মামলা চলাকালীন সময়ও দিতে পারে, অথবা শুধু 100 ধারায় আলাদা দরখাস্তও দিতে পারেন। কাউকে বেআইনিভাবে আটক রাখছে, এটা উদ্ধারের জন্য আলাদা দরখাস্তই করা যাবে। জেলা ম্যাজিস্ট্রেটের বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেও যাবে, অথবা কি বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছেও যাবে। তাহলে 100 ধারায় আটক ব্যক্তি তল্লাশির জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। এখন এইটা হলো অ্যাকচুয়ালি রিট অফ হ্যাবিয়াস কর্পাসের মতো। রিট অফ হ্যাবিয়াস কর্পাস, হ্যাবিয়াস কর্পাসে হলো ওটার পরিধি বেশি, ব্যাপ্তি বেশি। মানে যখন আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য কেউ তারে গ্রেফতার করছে, বিনা পরোয়ানায় কোথাও পাঠাচ্ছে না, একেবারে ঘোর অনিয়ম হলে হলে রিট অফ হ্যাবিয়াস কর্পাস। আর যখন ওই যে শ্বশুর বাড়ি গেছে, আসতে দিচ্ছে না, বাচ্চারে দেখা করতে দিচ্ছে না, যখন ছোট পরিসরে, তখন হবে কত? 100 ধারা। বুঝতে পারছেন? তো আমরা এই তিনটা চারটা ধারায় বিস্তারিত পড়বো। তো তার আগে 96 ধারা কোন দলিলের জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট পারে, 99 কতে বাজেয়াপ্তকৃত বস্তু তল্লাশির জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট পারে, 100 ধারায় আটককৃত ব্যক্তিকে তল্লাশির জন্য উদ্ধারের জন্য যে কোনো ম্যাজিস্ট্রেটই পারে। কিন্তু 98 ধারায় অবৈধ জাল দলিল তল্লাশির জন্য যে সার্চ ওয়ারেন্টটা ইস্যু করবে, এটা শুধুমাত্র কে করবে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝেন কিনা? তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু 4 জায়গায় পারে, কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট পারবে কয় জায়গা? 96 পারবে, 99 পারবে, 99 ধারা সব জায়গায় পারবে। বাকি আরিফ সাহেব, জি স্যার, আপনি কি একমত? জি স্যার। কিন্তু মাঝে মাঝে নির্বাহী ম্যাজিস্ট্রেটে গিয়ে যে দেখি যে 100 ধারা এই জায়গায় আসছে না, ওই আচ্ছা, কিছুদিন হচ্ছে না। যদি না নেয়, এটা হচ্ছে উনাদের মানে ধৃষ্টতা, নিচ্ছে না। আপনি যাই বলবেন যে আমি আমি কিন্তু হাইকোর্টে গেলাম, আমি কিন্তু গেলাম, তারপরে কিন্তু শোকজ দিলে ডিসি সহ দৌড়ানো লাগবে না। এবং হাইকোর্টে ডিসি সাহেবরা যেতে অনেক ভয় পায়। ভয় পাই কেন? যখন কোন সরকারি কর্মকর্তারে হাইকোর্টে রুল ইস্যু কইরা যে ওই জায়গা যাইতে বলে, যে তুমি ওই জায়গা হাজিরা দাও, কেন করো নাই এটা কারণ দর্শাও, তখন ওই জায়গায় সকালের থেকে দুপুর পর্যন্ত যায় আগে দাঁড়াই থাকে, তারপরে হলো ওনাকে শুনানি করে। তাই আপনার ডিসি সাহেব যে রাজার মতো জেলা পর্যায়ে চলে, সে ওই জায়গায় জায়গায় দাঁড়াই থাকা লাগে। ঠিক আছে? তো এজন্য ওনরা ওই এমন কিছু করা থেকে বিরত থাকে সব সময়, যাতে আমার কোনো ক্রমে ওই জায়গায় যাওয়া না লাগে। দেখেন, মানে কি করবে না না করবে সেটা হলো পরের বিষয়, আগে ওই জায়গায় যে কারণ দর্শাইয়ে দাঁড়াই থাকো। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, তো তাহলে চলে আসি দলিল হাজিরের জন্য। প্রথমে চলে আসি দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি। 96 ধারায় আদালত নিম্নলিখিত গোল দিবেন 3টি কারণে তল্লাশি পরোয়ানা মঞ্জুর করতে পারে। কয়টি কারণে? 3টি কারণে। যখন সমন জারির মাধ্যমে কোনো ব্যক্তিকে সমনে উল্লেখিত কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয়, কিন্তু সে উক্ত দলিল বা বস্তু হাজির করবে না বা করে না। সমন দিছে যে তুমি ওই দলিল বা বস্তু হাজির করো, কিন্তু সে নাছর বান্দা, যে আমি মরে গেলে ওই দলিল কোর্টে নেব না, বা সে করে নাই। যখন এরূপ দলিল বা বস্তু কোনো ব্যক্তির দখলে আছে, তা আদালতের জানা নেই। আদালত জানে না যে এই দলিলটা রুবেলের কাছে আছে, নাকি মেঘনার কাছে আছে, নাকি ওই আমাদের হৃদিতার কাছে আছে, কার কাছে জানে না। এবার 3 জনের একজনের কাছে, নাকি আলামিনের কাছে থাকতে পারে, কার কাছে আছে জানে না। তখন
তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যক্রমের উদ্দেশ্য সাধন করতে এরূপ তল্লাশি প্রয়োজন হলে, এছাড়া যদি আদালত মনে করে অন্য কোনো বিচার অলরেডি চলতেছে, সেই ক্ষেত্রে তদন্ত অনুসন্ধানের স্বার্থেও আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবেন, 96 ধারা কোনো মামলা ধরেন চলমান নাই, শুধু 96 ধারারও দরখাস্ত দেওয়া যায়। আর কোনো মামলা অলরেডি চলমান আছে, সেই ক্ষেত্রেও 96 ধারার দরখাস্ত দেওয়া যায় বা আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দিতে পারে। আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়ব, তখন আপনারা জানেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করতে হলে অলরেডি একটা কি থাকা লাগে বলেন? মামলা থাকা লাগে না? এমনি কি সরাসরি করা যায়? করা যায় না। কিন্তু ঠিক একইভাবে এই তল্লাশির দরখাস্ত করতে হলে সরাসরিও করা যায় বা মামলাও কি চলমান থাকতে হবে। উল্লেখ্য যে একটু দেখেন, উল্লেখ্য যে 96 ধারায় বিচারিক বা নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেটই তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে এবং উক্ত ধারা অনুসারে কোনো তল্লাশি পরোয়ানা ইস্যু করা হলে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারে। তাহলে আমরা মনে রাখবো যে 96 ধারায় যে অর্ডারই দেখ না কেন, অ্যাগ্রিভড পার্সনের প্রতিকার কি? রিভিশন। বুঝছেন? তাহলে 96 ধারায় যারে কয়টা ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করে? যারা সমন দিছে দলিল হাজির করার জন্য করে নাই, আর কার দখলে আছে জানে না, আর তদন্ত অনুসন্ধানের স্বার্থে যে কাউরে দিতে পারে। এবং 96 ধারার বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। আচ্ছা দেখেন, বলতে রিভিশন। তারপরে চলে আসি, চোরাই মাল, জাল দলিল ইত্যাদি রাখা হয়েছে মর্মে সন্দেহ আছে এমন স্থান তল্লাশি। স্থান তল্লাশি শব্দটা বললেন কি কি? চোরাই মাল, জাল দলিল ইত্যাদি রাখা হয়েছে মর্মে সন্দেহ আছে এমন স্থান তল্লাশি। 98 ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে: চোরাই মাল রাখতে বা বিক্রি করতে ব্যবহৃত স্থান, খবর পেল যে অমুক জায়গায় অটোর ব্যাটারি আছে, চোরাই মাল আছে, তল্লাশি করতে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। জাল দলিল, জাল সিল, নকল স্টাম্প, মুদ্রা, দলিল রাখতে বিক্রয় করতে ব্যবহৃত স্থান তল্লাশি করতে জানা গেল অমুক জায়গায় বিপুল অঙ্কের টাকা পয়সা জাল দলিল আছে, তল্লাশি করতে। মুদ্রা বা স্ট্যাম্প নকল করতে বা জাল করতে ব্যবহৃত মালামাল রাখতে বা বিক্রয় করতে ব্যবহৃত স্থান তল্লাশি করতে। সহজ কথা, 98 মানে হলো সব কি জিনিসপত্র? অবৈধ জিনিসপত্র ইত্যাদি। উল্লেখ্য যে 98 ধারায় শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। এখন যদি বলেন স্যার জেলা ম্যাজিস্ট্রেট পারে না? পারে, জেলা ম্যাজিস্ট্রেটও তো এক ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে 98 ধারায় কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট কোনো সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারবে না। এই জায়গা লিখে রাখেন, সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার রিভিশন, 98তেও প্রতিকার রিভিশন। বিচারিক ম্যাজিস্ট্রেট 98 ধারায় পারে না বিচারিক ম্যাজিস্ট্রেট পারে না। বিসিএস ভাই, আপনি আজকেও আছেন, আজকে একটু বলবেন যে আপনি কে? কাইন্ডলি আপনি একটু মুখ দিয়ে বলেন যে কে। আপনার তো মাইক্রোফোনের আইকন আমি দেখি না, বাট আপনি টেক্সট আকারে দিতে পারেন। আপনার যদি আপনি কম্পিউটারে থাকেন তাহলে দেখেন একটা টেক্সট বক্স আছে, যদি মোবাইলে থাকেন তাহলে একটা টেক্সট দেন যে আমি অমুক। বিসিএস ভাই, পরিচয় না দিলেই করে দেন। শেষ করতে দেবে না। না স্যার বারবার এখন এই বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস না হয়ে ওনার নাম তো বিকাশ চন্দ্র সুমন তো হইতে পারে। উনি তো গত ক্লাসে একটা মেসেজ পাঠাইছিল স্যার। বিমলায় কত কিছু হয়। বলতেছে কে স্যার? রাজীব বিশ্বাস কি বললেন ভাই? স্যার উনি গত ক্লাসে একটা মেসেজ পাঠাইছিল স্যার। কে উনি? মাদারীপুর জামালপুরে কোন বাড়ি লিখছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে দেখেন, তাহলে 98 আমরা বুঝলাম, 96তেও সার্চ ওয়ারেন্ট, 98তেও সার্চ ওয়ারেন্ট। এখন আমরা চলে আসি, 98 এই কথাটা কি বুঝলাম? কোনটা? ওই যে উল্লেখ্য যে 98 শুধুমাত্র নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেট। ওটা কেটে দেন, শুধুমাত্র নির্বাহী হবে। 98 ধারায় শুধুমাত্র পারবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। রিভিশন।
চলে আসেন আহ বাজেয়াপ্ত ফরফিটেড ঘোষিত কোনো প্রকাশনী তল্লাশি করতে। এই ইংরেজি টার্মটা মনে রাখতে হবে, ফরফিটেড। ওই যে আমরা যখন দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধি 53 ধারা আছে, দণ্ড 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, ফরফিচার অফ প্রপার্টি, সম্পত্তি বাজেয়াপ্ত, আর একটা হলো অর্থদণ্ড। তো বাজেয়াপ্ত অনেকে কে যেন প্রশ্ন করছে, স্যার আমরা তো দণ্ডবিধিতে সকল সাজা পাইলাম, কিন্তু বাজেয়াপ্ত কোন জায়গা করে? বাজেয়াপ্ত 168 ধারায় আছে। সরকারি কর্মকর্তা যদি নিলামে অংশগ্রহণ করে, 168 অথবা 69, যাই হোক, ওই নিলামে অংশগ্রহণ করে সে কোনো জিনিসপত্র ক্রয় করছে, তখন ওই জিনিসটা তার বাজেয়াপ্ত হবে। 169, জি, ওই জিনিসটা বাজেয়াপ্ত হবে, আর তার সাজা হইতে পারে 2 বছর। তো এই হলো বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত মানে হলো ওই জিনিসটা আপনার থেকে সরকার নিয়ে নিল। হুম। ধরেন আম, আপনি একটা চোরাই মাল আপনার কাছ থেকে উদ্ধার করছে, একটা গাড়ি, একটা মোটরসাইকেল বা একটা মাইক্রোবাস, চোরাই মালের মামলা হয়েছে। এখন ওই গাড়িটার মালিকানা কেউ দেখাইতে পারে নাই, যার কাছ থেকে উদ্ধার করছে সেও পারে নাই, আবার অন্য কোনো ব্যক্তি সেও কি করে নাই, মালিকানা দাবি করে নাই। তাহলে ওই ওই জিনিসটা সরকার কি করবে? বাজেয়াপ্ত করবে। বাজেয়াপ্ত করে তারপরে ওই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নিলামে তুলে বিক্রি করে দেয়। তাহলে যে জিনিসগুলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নিলামে তোলে, ধরতে হবে ওই জিনিসগুলো সরকার, কোর্ট কি করেছে? বাজেয়াপ্ত করেছে। ভাগ্যিস মানুষ বাজেয়াপ্ত করে না, নাহলে এদেরও নিলামে তুলে বিক্রি করে দিত। দেখেন, তাহলে সরকারে বিক্রি হয়ে যাবে। আগে তো মানুষ বিক্রি হতো সেরকম। দেখেন, ফৌজদারি কার্যবিধির হ্যাঁ। 99 ক ধারায় সরকার কোন সংবাদপত্র বা পুস্তক বা অন্য কোনো নথি 99 ক ধারায় উল্লেখিত কারণে বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে। এমন বাজেয়াপ্ত ঘোষিত সংবাদপত্র, পুস্তক বা অন্য কোনো নথি তল্লাশি করতে, উক্ত সংবাদ, পুস্তক, নথি যে স্থানে আছে মর্মে সন্দেহ করা আছে, উক্ত স্থান তল্লাশি করতে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। ওই যে একটু আগে যে কথা বললাম ভাই, যে আপনার সংবাদপত্র, তারপরে পুস্তক, তো কোনো কিছু যেগুলো সরকার অলরেডি বাজেয়াপ্ত করছে, সেই ক্ষেত্রে কি করা যাবে? এগুলো তল্লাশি করতে, আপনার তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তারপরে আমরা চলে আসি, এটার প্রতিকার রিভিশন। এই তল্লাশির বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। আপনি মনে রাখবেন, সার্চ ওয়ারেন্ট হইলেই প্রতিকার হলো রিভিশন। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন। স্যার এই যে সার্চ ওয়ারেন্টের ক্ষেত্রে রিভিশন যে হবে স্যার, রিভিশনটা আমরা কিভাবে লিখবো স্যার? সেটা আমরা রিভিশন অধ্যায়ে পড়বো। রিভিশন তো আগে আদালতের কস টাইটেল দিবেন যে বিজ্ঞ আহ, দায়রা জজ আদালত নীল নীলফামারী। এরপর জি স্যার। রিভিশন মামলা নং ডট ডট এত। তারপর মাহবুব আলম ডট ডট পিটিশনকারী, রিভিশনকারী বনাম যার বিরুদ্ধে রিভিশন করতেছেন সে হবে আরিফ, আরিফ এবং বিথিকা সমান সমান অপর পক্ষ। বিষয়, ফৌজদারি কার্যবিধির 439 ক ধারা মতে দায়রা জজ আদালতে রিভিশন, বা 439 ধারা মতে হাইকোর্ট বিভাগে রিভিশন। আপনি যদি আরো বিস্তারিত লেখেন, তাহলে ফৌজদারি এত তারিখে যে আদালত 99 ক ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করেছে, তার বিরুদ্ধে রিভিশন করা হলো আর কি, এই টাইপের। এইভাবে দিয়ে তারপরে বিনীত নিবেদন এই যে। হ্যাঁ, কারণ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজন আমার প্রশ্ন করছেন যে স্যার ব্যক্তিগত বিষয় হলে কি সকল ক্ষেত্রে রিভিশন হবে? ভাই, রিভিশন একটা আহ, মানে এটা কায়েমি বিষয় না। রিভিশনটা আমি জাস্ট আপনাদের বলে যে রিভিশন হবে, বাট রিভিশনটা তখনই হবে যখন এরর অফ ল অকেশনিং ফেইলিওর অফ জাস্টিস, দ্যাট মিনস আইনগত ভুল আছে এবং আইনগত ভুলের কারণে ন্যায় বিচার যদি ব্যাহত হয়, সেই ক্ষেত্রে রিভিশন করা যাবে। এখন রিভিশনের দরখাস্ত তো আমি সব ক্ষেত্রেই করতে পারবো, সমস্যা নাই, কিন্তু ওটা শুনবে কি শুনবে না, এটার এখতিয়ার কার? আদালতের। জি, মিঠুন বিশ্বাস বলেন ভাই। স্যার এই রিভিশন কি তাহলে স্যার 96? হ্যাঁ, বলেন বলেন বলেন, আবার বলেন। হ্যালো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার পারছি, বলেন।
স্যার তাহলে স্যার রিভিশন হচ্ছে 96 ধারা, 100 ধারা এবং 99 ক। হ্যাঁ, সব ক্ষেত্রেই রিভিশন। জি জি জি। 98 তে কি হবে স্যার? হ্যাঁ, 98তেও রিভিশন বলছি। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা বিষয় স্যার হচ্ছে এই সার্চ ওয়ারেন্ট পরিচালনা করবেন সবগুলোতেই কি স্যার বিচারিক এবং নির্বাহী? জি, সার্চ ওয়ারেন্ট পরিচালনা করবেন ম্যাজিস্ট্রেট সবগুলোতেই কি স্যার নির্বাহী এবং বিচারিক? না, সবগুলোতে নির্বাহী বিচারিক না, সবগুলাতে নির্বাহী আছে, কিন্তু বিচারিকও সবগুলাতে আছে। 98 ছাড়া, 98টা শুধু নির্বাহীর জন্য প্রযোজ্য। 98 শুধুমাত্র নির্বাহীর ক্ষেত্রে? জি ও, আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। তাহলে দেখেন, বেআইনি ভাবে আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা, বেআইনি ভাবে আটক 100 ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানার সার্চ ওয়ারেন্টের আদেশ দিতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি এমন পরিস্থিতিতে আটক রাখা হয় যা বিশ্বাস সৃষ্টি করে যে উক্ত আটক একটি অপরাধ হবে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। সো যারে বেআইনি ভাবে আটক রাখা হয়েছে তারে উদ্ধার করতে তল্লাশি পরোয়ানা জারি করবে কত ধারায়? 100 ধারায়। উল্লেখ্য যে 100 ধারায় বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটই তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, এবং উক্ত ধারা অনুসারে কোনো তল্লাশি পরোয়ানা ইস্যু করা হলে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে কি করতে পারে? রিভিশন করতে পারে। এক্ষেত্রেও প্রতিকার হলো কি? রিভিশন। রিভিশন। তো আপনারা এই জায়গা যারা আছেন সবাই তো আমরা সেকেন্ড টাইম লিখিত এবার ভাইবা দেওয়ার কথা ছিল। অফলাইনে যারা আছেন আপনাদের একটু বলি যে আপনারা মনটাকে একটু শক্ত করেন। এই যে যে যারা ভাইবা দিচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, ত্রুটি যদি কারো থাকে, অন্য কারো থাকে, মেনে নিবেন যে আমরা পাশ করতে পারি না, এটা আমাদেরই ত্রুটি। আল্লাহ চান নাই তাই আমরা যাই নাই। রিভিউতে কি হবে না না হবে সেটা আপনার জন্য বোনাস। রিভিউতে যদি রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ, নাকি না আসলে আলহামদুলিল্লাহ। আমি আবার মানে পুনর্দমে আমাকে আগায় যেতে হবে। এখন আপনারা আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনার কথা শেষ হয় নাই, আপনার কথা শেষ ভাবছিলাম শেষ হয়ে গেছে, আপনি হ্যাঁ, বলেন না তারপর। শেষ হয় না, আমি একটু শেষ করি। সেটা হলো হ্যাঁ যে আপনি ধৈর্য ধরে আগাতে হবে। আমরা এই যে হাঁটি হাঁটি পা পা করে, যদিও আজকে 3 ক্লাস, বাট আমরা খুব সংক্ষেপে শুরু করছি, আস্তে আস্তে আগাবো। আমরা একটা ভালো প্রস্তুতি নিলে আল্লাহর রহমতে পরীক্ষা দিলে আপনি এমনিই পাশ করবেন। তখন দেখবেন যে এবার পাশ করলে যে খুশি হতেন, ওইবার পাশ করে খুশির মাত্রা তার চেয়ে আরো বেড়ে গেছে যে আল্লাহ আমি কি কষ্ট করছি, কি কষ্ট করি এই ফল আমি পাইছি। ঠিক আছে? তো এজন্য আপনারা আশাবাদী হন, আশাবাদী হন, হতাশ হন না। আর কোনো জিনিস এমন না যে আপনার নতুন হয়তো 1-2% পড়া লাগবে, অধিকাংশই আমার জিনিস কি পড়া। জাস্ট টেকনিকটা আমার জানতে হবে যে আমি আগে থেকে আরো শানিত হব, আগে থেকে আরো ধারালো হব, আমার উত্তর আরো প্রাসঙ্গিক হবে, আমার উত্তর আরো তথ্যবহুল হবে ইনশাল্লাহ। আমি আরো ভালো করে সাজাই গুছাইয়া লিখতে পারবো, আমি ভালো করে প্রশ্ন বুঝবো। তো এজন্য কখনো আপনাদের কাছে বিনীত অনুরোধ, কখনো অন্যের সাথে নিজের তুলনা করবেন না। যার যার ভাগ্য আল্লাহ তার তার জন্য আলাদা আলাদা করে রাখছে। তার কবরে সে যাবে, আপনার কবরে আপনি যাবেন। সে ভালো থাকলো না খারাপ থাকলো তার জন্য আপনি সমবেদনা জানাইতে পারেন, কিন্তু এইভাবে কখনো তুলনা করবেন না যে অমুক পাশ করলো আমি তো করি নাই, অমুকের কোটা আছে আমার তো নাই, অমুক মনে তদবির করছে আমার তো কেউ নাই। ভাই, এই জগতের সবচেয়ে বড় তদবির কারক হচ্ছে আল্লাহ। আপনি আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখেন। আপনার রিজিকে যদি থাকে তাহলে যে কোনো ভাবে হোক এটা আসবে। আর আপনার রিজিকে যদি না থাকে তাহলে শত চেষ্টা করেও পাওয়া যাবে না। তাহলে এই জন্য হতাশ হওয়া যাবে না, হতাশা আসে শয়তানের তরফ থেকে। আপনারা সবাই অ্যাডভোকেট হবেন, আমি আপনাদের জন্য সর্বশেষ পর্যন্ত আছি। শুধু ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারা হবেন না। মানুষ, আমাদের এই জায়গা আছে যে বাহার, সাইবুল বাহার, সে এবার 4বার পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে। রোকে আক্তার 3বার পরীক্ষা দিয়ে পাস করছে। আলামিন 3বার পরীক্ষা দিয়ে পাস করছে। কোটালীপাড়ার মিজান ভাই, সে ভালো লেখে, উকিলের যা যাবতীয় সব কিছু জানে, লিখিত এবার 5বার ফেল করছে। টিপ টাইম। কিন্তু আমি তার সার্টিফিকেট দিচ্ছি যে সে পাশ করার যোগ্য, আরো 2বার আগে থেকেই পাশ করার যোগ্য। কিন্তু কেন তারা আল্লাহ পাশ করাচ্ছেন না, এটা তো উত্তর তো আল্লাহই ভালো জানে। এজন্য আপনারা যারা, আপনাদের এতবার দেওয়া লাগবে না, আপনারা আর একবার দিলেই ইনশাল্লাহ পাশ করবেন, কিন্তু হতাশ হওয়া যাবে না। এবং আপনারা তো এক হিসেবে লাকি ভাই, আপনাদের কি
পরীক্ষা দেওয়ার কোনো বয়স আছে? বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার বয়স আছে? নাই। আপনাদের কি সাধারণ জ্ঞান আছে? সাধারণ জ্ঞান তো প্রতি বছর আপডেট হয়, যে আজকে নোবেল দিচ্ছে কিটা, কালকে দিচ্ছে কিটা। কিন্তু ফৌজদারি কার্যবিধি তো ওই যে সংশোধন সংশোধন কোন আইনে না হলে আগেও যা পড়বেন এখনো তাই পড়বেন, আলাদা কিন্তু কিছু পড়া লাগবে না। তো এজন্য আমি 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 আপনার আমার উদাহরণ দিই। ওই যে যে মাস্টার যে কয়বার ফেল করছে, তুমি সেই কয়বার ট্রাইও করো নাই। মানে আপনি আপনার যে গুরু সেই কয়বার, সে যে কয়বার ব্যর্থ হয়েছে সে কয়বার আপনি এখনো চেষ্টাও করেন নাই। তাহলে আমি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় টানা 6বার ভাইবা দিয়ে আমার চাকরি হয় না, এরপর আমার বয়স শেষ হয়ে গেছে। পরের বারে একদিনের জন্য আমি পরীক্ষা দিতে পারি নাই, মাত্র একদিন। তা কি হয়েছে তাতে? জীবন নষ্ট হয়ে গেছে? জীবন শেষ হয়ে গেছে? আমি বেঁচে আছি না? তাহলে আমি তো হাওয়া হতাশ করি না। যা আল্লাহ আপনার রিজিকে যা লিখে রাখছে, এর বেশি কিছু আপনি পাবেন না। এবং মনে রাখবেন, আল্লাহ যা লিখে রাখছে সেটা ভালোই আছে। এই সামনে গিয়ে মিলাবেন, সামনে গিয়ে মিলাবেন কি, যে আল্লাহ আমি তো ওই সময় করি নাই, তাহলে এখন তো করছি, তার মানে ওই সময় করলে হয়তো বা এই অকল্যাণটা হলেও হতে পারতো। তো এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা হতাশ হবেন না, মানসিকভাবে শক্ত হন। মানসিকভাবে শক্ত হন। মানুষের জীবনে অনেক খারাপ ঘটনা ঘটে। ধরে নিন এটা একটা আল্লাহ আপনারে পরীক্ষা করতেছে, আর একবার তুমি ধৈর্য ধরো, এটা তারই অংশ, এর বেশি কিছু না। আর আপনারা তো সঠিক দিক নির্দেশনায় আছেন, সঠিক পথে আছেন, সবকিছু জানা আছে। এমন না যে আপনারা একটা অন্ধকারাচ্ছন্ন এলাকায় আছেন, কুয়াশা কিছু দেখতেছেন না, গন্তব্য কিভাবে যাবেন জানেন না। সব পথ ঘাট আমার চেনা আছে, টাকা পয়সাও আছে, খালি ধৈর্য ধরে জায়গায় যাইতে হবে। এখন যদি রাগ হয়ে বলেন যে দূর যাবোই না, বাড়ি ফেরত যাবো, তাহলে তো ভিন্ন কথা। তো এজন্য পারবেন ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি আপনারা পারবেন। আপনারা সবাই পাশের যোগ্য। হ্যাঁ বলেন, এবার নাহিদ জামান বলেন। জি স্যার, সালাম আলাইকুম স্যার। জি। স্যার বিষয়টা হচ্ছে কি স্যার, ওই শুনলাম গতকালকে, এটা কতটা সত্য জানি না, আমাদের রিটেন নাকি 23 22 23 ডিসেম্বরে নেওয়ার একটা সম্ভাবনা আছে। এটা ঘোষিত না, অঘোষিতই, মানে সাধারণ যারা শিক্ষানবিশ তাদের একজনের কথা। এটা কি কতটুকু উনি কি যে এটা? শিক্ষানবিশ কথা, উনি হয়তো বা বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, অথবা উনি বার কাউন্সিলের সচিব। উনি ছাড়া তো আর জানার কথা না। 23 ডিসেম্বর কিভাবে হবে, কোন পরিস্থিতিতে হবে? যদি লিখিত, যদি প্রিলি কি না 30 হয় 29 তারিখেও হয়, তবুও লিখিত 22 23 তারিখে হবে না। ধরেন প্রিলি হয়েছে 29 তারিখে, তবুও তো 22 23 তারিখে লিখিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাকে আগে হইলে দেখতে দিতে পারে। আর আমি ধরলাম ধরলাম যে যার কথা শুনতেন 22 23 তারিখেই লিখিত হোক, সমস্যা কি? লিখিত পরীক্ষা তো এমন না যে আপনারা কালকে পরীক্ষা আজকে জানাবে যে আজ কালকে পরীক্ষা, যারা যারা আসবা তারা তারা দিবা। বিষয়টা তো তা না। এ জায়গায় একটা মিনিমাম জানানোর একটা সময় আছে। জানাইলে অ্যাটলিস্ট 2 মাস আগে জানাই, বা অ্যাটলিস্ট 1.5 মাস আগে জানাই। বুঝতে পারছেন? সো আর একটা জিনিস আপনারা অ্যাভয়েড করবেন, সেটা হলো কে কি বললো। ওই যে ফেসবুকের সবচেয়ে বড় আজগুবির জায়গা, আজগুবে খবরের জায়গা হচ্ছে এই শিক্ষানবিশ গ্রুপ। এরা এক একজন এক এক টাইপের খবর ওই জায়গায় এসে খালি খালি শেয়ার করে। আমি আমার জীবনে এই খানলা একাডেমি ক্লাস জীবনেও শিক্ষানবিশ গ্রুপে যে শেয়ার দেই নাই। আপনারা যারা এই যে আমারে খুঁজে পাইছেন, এটা আমার স্টুডেন্ট মারফত আপনি পাইছেন। আমি বড় ধরে একটা যে কোর্স শুরু করার আগে একটা পোস্ট তৈরি করে আবার খানলা একাডেমির ফেসবুক আইডি আর ইউটিউব আর গ্রুপ, এই 3 জায়গায় আমি পোস্ট দিই, আর কোনো জায়গায় আমি পোস্ট দেই না। তাতে আল্লাহর রহমতে কেউ আপনার আমার কাছে পড়লে পড়লেন, না পড়লে নাই। কিন্তু কে কি বললো না না বললো এগুলা বাদ দেন। খোঁজ রাখবেন যে বাংলাদেশ বার কাউন্সিল কি নোটিশ দিচ্ছে না না দিচ্ছে। ধরেন এজন্য আপনাদের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে, সেই চিন্তা করেন। আলহামদুলিল্লাহ অনেক সময় আছে। এই যে আমরা যেভাবে আগাচ্ছি, আপনার এর বাইরে কিছু যাওয়া লাগবে না। আল্লাহর রহমতে আমরা যেভাবে এখানে আগাচ্ছি এইভাবে আগান, এর বাইরে না। যেভাবে আগাচ্ছি এইটুকু আগান, মানে আমরা যেভাবে আগাচ্ছি এর চেয়ে কম যেন না হয়। এর চেয়ে কি হবে? বেশি বেশি হবে, কিন্তু এর জন্য সমান হোক বা বেশি, কিন্তু কম যেন না হয়। হবে ইনশাল্লাহ। এই তো আপনাদের মোটিভেট করার জন্য এই কথাগুলো বলা। হবে ইনশাল্লাহ। আমরা এই দল নিয়েই বিশ্বকাপ জিতবো ইনশাল্লাহ। দেখেন, 26-এ বিশ্বকাপ আসলে হ্যাঁ এই যে দেখেন। ওই বিশ্বকাপ কিন্তু আমাকে লাভ নেই, এটা অত সেটা না। ঠিক আছে। তো তাহলে এখন দেখেন, বেআইনি ভাবে আটককৃত ব্যক্তিকে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা, এটা বোধহয় পড়ছি। 100 ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা আদেশ দিতে পারে। কে কে পারে? 100 ধারায় উভয় ম্যাজিস্ট্রেটই পারে। উল্লেখ্য যে
100 ধারায় বিচারিক বা নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেটই তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। কে কে পারে? বিচারিকও পারে, নির্বাহী। নির্বাহী পারে। উক্ত ধারা অনুসারে কোনো তল্লাশি পরোয়ানা ইস্যু করা হলে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে কি করতে পারে? রিভিশন করতে পারে। তো তাহলে আমরা মনে রাখবো তল্লাশি পরোয়ানা কয় জায়গা আছে? 4 জায়গা, 96, 98, 99 ক 100। তল্লাশি পরোয়ানা হইলেই প্রতিকার কি? রিভিশন। রিভিশন। কথা শেষ। শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে 98, বিচারিক নির্বাহী উভয় জায়গা পারে বাকি সব জায়গায়। আর শুধু নির্বাহী পারে কততে? 98। এখন আমরা পরের অংশে চলে আসি। মুদ্রা বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি আছে এমন স্থানে তল্লাশি করার পদ্ধতি। আপনি জানেন যে কোন জায়গায় মুদ্রা আছে, ওই যে 98-তে। এখন এই স্থানটা তল্লাশি কিভাবে করবে? কোন স্থানে চোরাই মাল, জাল দলিল, মুদ্রা, টিকিট বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি, অশ্লীল বস্তু ইত্যাদি মজুদ বা বিক্রয় করা হলে বা সন্দেহ হলে তল্লাশি পরোয়ানা জারি করে সেই স্থানে তল্লাশি করা যাবে ফৌজদারি কার্যবিধির 98 ধারায় আলোচনা করা হয়েছে। কত ধারায়? এটা তো আমরা জানি 98 ধারায়। 98 ধারার অধীন তল্লাশি পরোয়ানার ভিত্তিতে তল্লাশি করার সময় 102, 103 ধারার বিধান অনুসরণ করবে। কত কত ধারা? 102 আর 103। এখন আমরা চলে আসি তল্লাশি করার পদ্ধতি। তল্লাশি করার পদ্ধতি ধারা 98 অনুসারে তল্লাশি পরোয়ানা জেলা ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কনস্টেবল পদের উপর, এটা বললেন, কনস্টেবল পদের উপরে কোন পুলিশকে উক্ত স্থান তল্লাশি করার ওই ধরনের যন্ত্রপাতি দখলে নেওয়ার নির্দেশ দিবেন। কি পদের উপরে? কনস্টেবল পদের উপরে। তাহলে তল্লাশি পরোয়ানার যেটা পরিচালনা করবেন তিনি অবশ্যই কনস্টেবল পদের উপরে হইতে হবে। সর্বনিম্ন এএসআই পদমর্যাদা হতে হবে। ধারা 102 অনুসারে তল্লাশির স্থান বন্ধ থাকলে, তল্লাশির স্থান কি বন্ধ থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরোয়ানা দেখালে সেখানে বসবাসকারীরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রবেশের সুযোগ দিবে। যদি বন্ধ থাকে তাহলে তিনি যে দেখাবে, এই যে আমি সাব ইন্সপেক্টর আরিফুর রহমান বিশ্বাস, এই যে আমার প্রবেশপত্র, আমার প্রবেশের সুযোগ দাও। যদি উক্ত স্থানে প্রবেশ না করা যায় তাহলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফৌজদারি কার্যবিধির 48 ধারায় বর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন। এখন যদি বলেন স্যার 48 ধারায় কি আছে? 48 ধারা আমার পড়া লাগবে না, বাট 48 ধারায় আছে কোন স্থান ভাঙা লাগলে ভাঙবে, কাউরে ঠেলা দেওয়া লাগবে ঠেলা দেবে, ধাক্কা দেওয়া লাগলে ধাক্কা দেবে, বাট ওই জায়গা যে কোনো উপায় হোক কি ঢুকবে। ধারা 103 অনুসারে সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে, এটা বাধ্যতামূলক। যে যখন তল্লাশি করা হবে তখন অবশ্যই কি থাকতে হবে? সাক্ষী থাকতে হবে। এক্ষেত্রে 2 বা ততোধিক স্থানীয় সাক্ষী প্রয়োজন। বললেন স্থানীয় সাক্ষী। স্থানীয় সাক্ষী বুঝেন? ওই এলাকার সাক্ষী, ওই এলাকার সাক্ষী। তারপর উদ্ধারকৃত আলামতের জন্য জব্দ তালিকা প্রণয়ন করে তাতে পুলিশ অফিসার স্বাক্ষর দিবে ও সাক্ষীদের স্বাক্ষর নিবে। জব্দ তালিকা তৈরি করে কাদের স্বাক্ষর নিবে? সাক্ষীদের স্বাক্ষর নিবে আর পুলিশ অফিসারও স্বাক্ষর দিবে। উল্লেখ্য যে এই যে যারা ভাইবা দিবে একটু পরে শুরু হবে, তাদের জিজ্ঞাসা করে যে জব্দ তালিকা ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? এইটুকুই প্রশ্ন। 103 ধারায়। উল্লেখ্য যে উক্ত সাক্ষীদের সমন না দেওয়া হলে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নাই। মানে তাদেরকে তারা সাক্ষী হয়েছিল জব্দ তালিকার, বাট তাদের কোনো সমন দেয় নাই। সমন দেয় নাই মানে তাদেরকে আদালতে উপস্থিত হয়ে সাক্ষী দিতে আসতে বলে নাই, তাহলে তাদের সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নাই। তল্লাশিতে ও জব্দকরণ সংক্রান্ত প্রক্রিয়াতে ফৌজদারি কার্যবিধির 103 ধারার বিধান মানা বাধ্যতামূলক। 103 ওই যে 1 ও 2 আছে না, ওই 1 ও 2 কেটে দেন। জাস্ট মনে রাখবেন 103 ধারার বিধান মান্য করা কি বাধ্যতামূলক। এখন আমরা শিখবো মুসাবিদা। মুসাবিদা সবচেয়ে সহজ, সবচেয়ে মজার জিনিস। আরিফ সাহেব একমত কিনা? এই কোর্টে যাওয়া অবশ্যই একটা অ্যাডভান্টেজ, কিন্তু যারা কোর্টে যান না তাদের জন্য যে মানে কিছু পারবেন না বিষয়টা তা না। তাহলে তো কোর্টে যারা যায় তারাই উকিল হয়ে যেত। আমি জাতি স্যার অবশ্যই। ঠিক আছে, ওই যে আমি যে মিজান সাহেবের কথা বললাম কোটালীপাড়ার, তো উনি তো মামলাও একটা লেখা
নিজেই দাখিল দেবে, খালি একজন উকিলের সিগনেচার লাগে, উকিলের সিগনেচারটা নিয়ে দাখিলটা দিয়ে দেয়। তার মানে সে মামলা টামলা লেখা যাবতীয় সবকিছুই সব পারে। জানে, তাহলে তো সে কোর্টেও তো যায়, তাহলে সে পাস কেন করতেছে না বলেন? সে তো বাসন তো আচ্ছা করেই দেখেন, দেয়। তো তাহলে বিধিরও নিজেরে কখনো ছোট ভাববেন না, নিজেরে কখনো পিছায় ভাববেন না। দেখেন ওই যে বঙ্গবন্ধুর ভাষণ, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, এবং আপনার যুদ্ধের জন্য, কারো যুদ্ধের জন্য বাঁশের লাঠি দরকার, কারো যুদ্ধের জন্য হাতই যথেষ্ট। যার বাঁশের লাঠি নাই তার তো হাত দিয়েই যুদ্ধে জয়লাভ করতে হবে, আর যার অস্ত্র আছে তো আছেই। আচ্ছা দেখেন, ফৌজদারি কার্যবিধির 98 ধারার পিটিশন মামলার দরখাস্ত, মানে জাস্ট একটা নমুনা দেখানো হয়েছে যে আপনি 98 ধারার দরখাস্ত কিভাবে করবেন। আমরা জানি 98 ধারার দরখাস্ত শুধু কার কাছে করা যায়? নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে করা যায়। তাহলে এই যে শিখে নেবেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গোপালগঞ্জ বা মানিকগঞ্জ। এখন এই লেখাটা কি আপনার নাই? আছে। এই লেখাটাই যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা অনলাইনে আছেন তাদের জ্ঞাতার্থে বলছি, এই লেখাটা হবে আপনার পেজের সেন্টারে, মানে বাম পাশেও যতটুকু জায়গা থাকবে, ডান পাশেও ততটুকু জায়গা থাকবে। তারপরে দেখেন পিটিশন মামলা নং, এই 98 ধারার মামলারে কি মামলা বলে? পিটিশন মামলা নং হরি 2012। এখন এই হরি মানে হরিরামপুর, হরিরামপুর হলো মানিকগঞ্জের একটা থানা। এখন আপনি এই হরি না লিখে আপনি ডট ডট 2012 লিখলেই হবে, বুঝছেন? এখন বললেন, যদি বলেন স্যার আমি এই জায়গায় নাম্বার দেবো না কেন, এই জায়গায় আমি একটা নাম্বার দেই না, নাম্বার তো আমি দরখাস্ত দিব, নাম্বার তো ফেলাবে কারা? ওই জায়গার যারা কর্মচারী আছে তারা নাম্বার দিবে, এত এই নাম্বার। এই কারণে এই জায়গায় হরি না লিখে ডট ডট দিলেও হবে। তারপর দেখেন মোশাররফ মোল্লা, এই যে আমি এই জায়গা যে প্যাটার্নে লেখা এইভাবে লিখতে হবে, মোশাররফ মোল্লা পিতা আলাউদ্দিন মোল্লা, পিতারে সংক্ষেপে বলে পিং, ঠিক আছে? সাং, সাং মানে হলো ঠিকানা, সাং মানে কি? ঠিকানা। ঠিকানা কি? গোপীনাথপুর মধ্যপাড়া হবে, মধ্যপাড়া। আর পোস্ট হবে হচ্ছে জিটকা। এখন আপনি আসল পরীক্ষার সময় এগুলা লিখতেও পারেন, মানে আপনি ইচ্ছা করলে ধরেন এই জায়গা কোনো স্পেসিফিক নাম দিয়ে দিলেন ক বা খ, পোস্ট জিটকা, থানা হরিরামপুর, জেলা কি? মানিকগঞ্জ, ডট ডট এখানে লিখবেন প্রথম পক্ষ। এই জায়গায় 98 ধারার দরখাস্তে বাদী বিবাদী লেখে না, 98 ধারার দরখাস্তে কি লেখে? পক্ষ। প্রথম পক্ষ। বনাম সুফিয়া বেগম, বয়স কত? 40। এ জায়গায় বয়স লিখতে হয়। স্বামী মৃত শহীদ, এই স্বামী স্ত্রীর কি লেখে জানেন? জং, বর্গীয় জ অনেশ্বর। যে জায়গায় জং লেখা দেখবেন ওই জায়গায় ওই জং মানে কিন্তু মরিচা না, এই জং মানে কি? স্বামী অথবা স্ত্রী। স্ত্রী। সাং সাকিনী, পোস্ট হলো হাট বিজয়নগর, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ, ডট ডট দ্বিতীয় পক্ষ। তাহলে আমরা এই যে যে অংশটুকু লিখলাম, এই অংশটুকুরে বলে কজ টাইটেল। আদালতের নাম, মামলার নাম্বার, প্রথম পক্ষ বনাম কি? দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ। এখন এই জায়গা দেখেন লেখা আছে সাক্ষীগণের নাম ও ঠিকানা, পাইছেন? পাইছেন না? এই সাক্ষীগণের নাম ও ঠিকানা আমরা এই বাম পাশে না লিখে আমরা সরাসরি এই যে বরাবর ওই যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ লিখছি না, সরাসরি এই বরাবর লিখবো, তাইলে আমার মনে রাখতে সুবিধা হবে। বুঝেন কিনা? এখন আমি তো মামলা করতেছি, দেখা মামলা কে করতেছে বলেন তো? মোশাররফ মোল্লা। অ্যাকচুয়ালি মামলা না, এটা হচ্ছে পিটিশন মামলা, ওই যে কারোর উদ্ধারের জন্য, ইসের ক্ষেত্রে, জাল দলিল। হ্যাঁ উদ্ধারের জন্য, জি। তো এই জায়গা বলছে যে সাক্ষী কে কে? জয়নাল পিতা মৃত মালিক 1 নাম্বার, 2 নাম্বার হলো রাজা মিয়া পিতা শহীদ মাতবর, উভয় সাং গোপীনাথপুর, পোস্ট জিটকা, হরিরামপুর, মানিকগঞ্জ। সাক্ষী আরো আছে, প্রয়োজনে পরে দিব। তাহলে প্রথমে লিখলাম যে মামলা করছে তার নাম, বনাম যার বিরুদ্ধে মামলা করছে তার নাম, তারপরে লিখলাম কি? সাক্ষীদের তালিকা। মূল এটা কিন্তু মূল মামলারই দরখাস্ত। আপনি যখন কোর্টে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করবেন দরখাস্তটা এরকমই হবে। আচ্ছা এখন দেখেন ঘটনার তারিখ। যে কোনো দরখাস্তে বা মামলায় লিখতে হয় যে ঘটনাটা কবে ঘটছে, ঘটনাটা কবে ঘটছে। ইংরেজি 1/11/2012 মোতাবেক, বাংলা 17 কার্তিক 1419 সন। এখন আপনি যদি বলেন স্যার আমার কি
অমুক তারিখের বাংলা তারিখ কি এমন মুখস্থ করা লাগবে? না ভাই, লাগবে না। আপনি তো তারিখ দিবেন আন্দাজে, ইংরেজি একটা দিবেন আর বাংলা একটা দিয়ে দিবেন। এখন আপনার যদি মনে হয় যে কোন তারিখ দেব, বাংলা সাল তো মনে নাই, কেন পয়লা বৈশাখ তো লিস্ট মনে থাকে। পয়লা বৈশাখ কবে? 14 এপ্রিল বা 15 এপ্রিল, নাকি? 14 এপ্রিল বা 15, তো 14 এপ্রিল ওই বৈশাখ মাস দিয়ে দিবেন। সব ঘটনা বাংলা সাল হলেই 14 এপ্রিল। 2 এপ্রিল। আচ্ছা দেখেন, এখন আবার বললেন না যে সরকারি দিনে কি ছুটির দিনে ঘটনা ঘটবে? ছুটির দিনে কেন ঘটবে না? ছুটির দিনে কি মারামারি করা নিষেধ? 14 এপ্রিল। আচ্ছা দেখেন, ঘটনার সময় অনুমান বিকেল 3 ঘটিকার সময়, আপনি ইচ্ছা করলে রাত 3 ঘটিকাও দিতে পারেন, সমস্যা নাই। ঘটনাস্থল প্রথম সাক্ষীর বাড়ির সামনে পূর্ব দিকে পাকা সরকারি রাস্তার উপর। মামলার ধারা ফৌজদারি কার্যবিধির কত ধারা? 98 ধারা। তাহলে আমার আগে কস টাইটেল লেখা শিখতে হবে। প্রথমে আমি লিখবো প্রথম পক্ষ বনাম দ্বিতীয় পক্ষ, সাক্ষীগণের নাম, ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনার স্থান আর মামলার ধারা। এর মধ্যে একটা কথা বলে রাখি, আপনারা দয়া করে কেউ যারা কোর্টে প্র্যাকটিস করেন তারা ওই যে ফৌকা দবি এইগুলা লেখেন, রিটেন পরীক্ষায় ফৌকা টৌকা লেখা যাবে না। রিটেন পরীক্ষায় সবকিছুর পূর্ণরূপ লেখার প্র্যাকটিস করতে হবে। ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, অনেকে আবার লেখেন কি ফৌজদারি কার্যবিধি আইন, দণ্ডবিধি আইন, এটা লেখা যাবে না, কারণ বিধি তো আইন। এখন আমরা দরখাস্তে কি লিখবো সেখানে আসি। দেখেন, দরখাস্ত প্রথম পক্ষের বিনীত নিবেদন এই যে প্রথম পক্ষ একজন সহজ সরল নিরীহ শান্তিপ্রিয় আইন মান্যকারী লোক হইতেছে। বলেন ভাই। ঘটনাস্থলটা যে 98 ধারায় যে কথাটা বলছে, এটা 98 ধারা দরখাস্ত না, হুম, ধারায় বলছে যে যে সুলাইমান। মুদ্রা, হ্যাঁ, এই যে ঘটনাস্থল আপনি লেখছেন প্রথম সাক্ষীর বাড়ির সামনে পূর্ব দিকে পাকা সরকারি রাস্তার উপর ঘটনা। হুম। ঘটনাস্থল কি এরকম হবে? আগে পুরোটা পড়ি, দেখেন কিভাবে হয় না না হয়। আগে পুরোটা পড়ি, দেখেন। আচ্ছা দেখেন, সে নিয়ে গেছে ঘরের মধ্যে পায়ে। কিছু বলেন তো, মানে ধাক্কা ধুক্কা দিয়ে ফেলাই দেন। দেখেন, দরখাস্ত প্রথম পক্ষের নিবেদন এই যে প্রথম পক্ষ একজন সহজ সরল নিরীহ শান্তিপ্রিয় আইন মান্যকারী লোক হইতেছে। এখন এইগুলো আছে মামলার একটা, এই লাইনগুলো লিখতে হবে যে মামলা করবে সে সবসময় সহজ সরল নিরীহ আইন মান্যকারী লোক, সবসময় সে ভালো লোক। সবসময়। পক্ষান্তরে দ্বিতীয় পক্ষ একজন প্রতারক। দ্বিতীয় পক্ষ কে বলেন তো? ওই যে মহিলা, ওই যে মহিলা সুফিয়া। দ্বিতীয় পক্ষ যে উপরে দেখেন সুফিয়া বেগম। তার মামলা কিন্তু জায়গা করতেছে কার বিরুদ্ধে? সুফিয়া বেগমের বিরুদ্ধে। সুফিয়া বেগম একজন প্রতারক, জালিয়াতকারক, জোর জুলুমকারী, দুর্ধর্ষ মহিলা হইতেছে। প্রথম পক্ষের নতুন বাড়ি পাড়াগ্রাম হয় এবং দ্বিতীয় পক্ষের বাড়ি সাকিনী গ্রামে হওয়ার কারণে প্রথম পক্ষের সহিত দ্বিতীয় পক্ষের পরিচয় ঘটে, মানে তাদের আগে থেকে একটা পূর্ব পরিচয় আছে। দ্বিতীয় পক্ষের চালচলন বেপরোয়া হয়, ওই মহিলার চালচলন বেপরোয়া। কিছু সংখ্যক যুবক ছেলে দ্বিতীয় পক্ষের কায় চলাফেরা করে। কায় মানে হলো সাথে, মানে উনি একটু বেপরোয়া টাইপের, এই কারণে ইয়ং পোলাপন আমার সাথে ঘুরে, টিকটক করে একসাথে সবাই। যদিও এই সময় টিকটক আবিষ্কৃত হয় না, এমনি বললাম আর কি। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের চলাফেরা সম্পর্কে প্রতিবাদ করিলে উক্ত শত্রুতার জের ধরিয়া প্রথম পক্ষ বলতে যে এই আপা আপনি কি করেন, ওদের সাথে নিয়ে ঘোরেন কেন? চলাচল পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন ও সময়ে দ্বিতীয় পক্ষ কয়েকজন যুবক বখাটে ছেলে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাইয়া প্রথম পক্ষের নিকটে জোরপূর্বক, এই আন্ডারলাইন করেন, জোরপূর্বক, এটা 150 আছে না, এটা 100 করে দেন। জোরপূর্বক 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প 3 ফর্দ, এটা হয়ে যাবে জাস্ট। জোরপূর্বক কি 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প 3 ফর্দ, 3 ফর্দ স্ট্যাম্পে প্রথম পক্ষের স্বাক্ষর নাই, আর ওইটুক কাটা, এইটুক কাটা 50 টাকা স্ট্যাম্প কাটুন। 50 টাকা পর্যন্ত কাটা, 50 টাকা টাকাটা। তাহলে আমার ভাষা হবে হলো কি কি দেখেন, জোরপূর্বক 100 টাকার নন জুডিশিয়াল ব্র্যাকেটে লেখেন 3 ফর্দ, তারপরে স্ট্যাম্পে প্রথম পক্ষের স্বাক্ষর নয়, 3টি কেটে রাখেন। স্ট্যাম্পের পরে 3টি আছে না, এটা তাহলে ভাষাটা হবে 100 টাকার নন জুডিশিয়াল ব্র্যাকেটে 3 ফর্দ, স্ট্যাম্পে প্রথম পক্ষের কি নাই, স্বাক্ষর। বুঝেন নাই কাহিনী? ওই মহিলা লোকজন নিয়ে আসছে, লোকজন নিয়ে এসে প্রথম পক্ষরে বলছে যে
ওরা ধরছে, যদি স্বাক্ষর দেয় স্বাক্ষর দেয়। বাংলা সিনেমায় দেখেন না যে জোরপূর্বক স্বাক্ষর দেয়। তো এই স্টাম্পে স্বাক্ষর দিছে। স্টাম্পে কেন স্বাক্ষর দিছে? যাতে ওই জায়গা হাবিজাবি কোনো কিছু লেখা যায়। হুম। দ্বিতীয় পক্ষগণ সঙ্গে থাকা অজ্ঞাতনামা যুবককে দিয়ে বলাই যে এই বিষয় লইয়া কাউকে কিছু বলিলে প্রথম পক্ষকে প্রাণে মারিয়া ফেলবে। বলছে যে এই যে স্বাক্ষর তো নিলাম, কাউরে যদি কইস তাহলে কিন্তু তোর খবর আছে। প্রথম পক্ষ ঘটনার আকস্মিকতায় হতভম্ব হইয়া পড়ে, কি করিবে ভাবিয়া পায় না। অতঃপর প্রথম পক্ষ এই বিষয় লইয়া কতক মুরব্বীদের সহিত আলাপ করিয়া অবশেষে হুজুর আদালতে হত্যাকারী মামলা দায়ের করিল। এখন আপনার ভাষা যে এই কতক লইয়া এইগুলা হওয়া লাগবে তা না, আপনি আপনার ভাষায় লিখলেই আগে হবে। বলছে আগে কিন্তু আবার বললেন না যে মার গিয়ে ফেলাইছে, মার্কে এটা আবার দরকার নাই। ভাষা। আচ্ছা, উদ্গালি ভাষা। বিষয়টি লইয়া আপোষ মীমাংসার কথা বলায় মামলা হবে। মামলা করিতে, এখানে মামলা আছে, মামলা করিতে সামান্য বিলম্ব হইল। দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের নিকট হইতে যে স্বাক্ষরিত অলিখিত স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে তাতে প্রথম পক্ষের অপূরণীয় ক্ষতির কারণ হইয়াছে বিধায় দ্বিতীয় পক্ষের কবল হতে, এই যে 150 কেটে 100 করেন, 100 টাকার 3 ফর্দ অলিখিত স্টাম্প উদ্ধার বানানটা ভুল, দর সাথে ধ হবে, উদ্ধারের আদেশ দেওয়া কি আবশ্যক। এখন আরিফ সাহেব, জি স্যার। স্টাম্প ওই মহিলা কোন জায়গায় রাখছে তা তো আমি জানি না। তো আমি ঘটনাস্থল আমার কাছ থেকে যখন সে জোরপূর্বক নিয়ে গেছে সেটাই তো হবে। রাস্তায় ধরে আমারে নিয়ে গেছে না, তাহলে ওই জায়গায় তো ঘটনাস্থল। কিন্তু বললাম ঘরে নিয়ে গেছে। জি, তার মানে এই যে আপনি এজ এ লয়ার আপনি জেনে গেলেন, কখনো কখনো বলে যে ভাই জোরপূর্বক আমার স্টাম্প নিয়ে গেছে, আমার চেক নিয়ে গেছে, তাহলে আমার প্রতিকার কি? 98 ধারায় সার্চ ওয়ারেন্টের মামলা করা। অতএব তারপর হলো প্রেয়ার পোর্শন, দেখেন ডান সাইডে এইভাবেই লিখতে হবে। অতএব আর আপনারা এটা প্র্যাকটিস করবেন বাসায় বসে, এখন থেকে আলাদা আলাদা করে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। অতএব প্রার্থনা ফৌজদারি কার্যবিধির 98 ধারার বিধান মতে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট প্রচার করিয়া প্রথম পক্ষের নিকট হইতে জোরপূর্বক 100 টাকা হবে। 100 টাকার নন জুডিশিয়াল 3 ফর্দ স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া তিনটি স্ট্যাম্প দ্বিতীয় পক্ষের কবল হইতে উদ্ধার দেওয়ার আদেশ প্রদানে সুবিচার করিতে কি হয়? মর্জি হয়। ইতি তাং অমুক, ইতি তাং এত তারিখ। এই হলো আপনার। জিনিসটা বুঝলি হ্যাঁ। খুব মজা লাগে না? এই তো, তা একটু এখন কি বুঝতেন? আমি বাসাতে লিখবানি, বুঝছি হ্যাঁ। না বুঝছিস পরের বিষয়। হ্যাঁ। আমি লিখবো আর কি। আমি আগে তো বললাম বুঝছি, আমি লিখবো তারপর তো বলবো। তাহলে হ্যাঁ, মজা লাগে। এটা যে আপনার হুবহু এই জিনিসই লিখতে হবে তা না, জাস্ট আপনি ঘটনাটা আপনার মতো করেও লিখতে পারেন। তাহলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, তারপরে পিটিশন মামলা নং, তারপরে প্রথম পক্ষ বনাম দ্বিতীয় পক্ষ, সাক্ষীদের নাম, ঘটনার তারিখ, ঘটনার স্থান, ঘটনার সময়, তারপরে ধারা, তারপর বিনীত নিবেদন, এই যে দিয়ে সব শেষে কি বলেন? প্রার্থনা। স্যার, প্রথম পক্ষে যে নাম ঠিকানা দেওয়া আছে, শুধু নাম লিখে কি ভুলে গেছে? না, ক খ গ ঘ দিলে ভাই? ক খ গ ঘ উম চ ছ, ভারতের গোয়ায় অবস্থিত, এটা লিখলেও হবে, সমস্যা নাই। না, গ্রাম সেটা বলেনি স্যার। মোশাররফ মোল্লা। ভাই প্রথমত শুনেন, বিষয়টা হলো যে আপনি যখন লিখিত পরীক্ষা দিতে আসবেন, প্রথমত যদি শুধু এইভাবে আসে যে 100 ধারার একটি পিটিশন দরখাস্ত মুসাওয়াদা করুন, তাহলে তো আপনি ইচ্ছামত নাম ঠিকানা দিবেন। আর যদি ওই জায়গায় ফ্যাক্ট আকারে থাকে যে বাদীর কাছ থেকে সুফিয়া বেগম কারি নেনছে। গাড়ি নিয়ে গেছে, এখন বাদীর কি প্রতিকার আছে, তাহলে তো আমার ওই জায়গায় যে নাম ঠিকানা আছে সেই অনুসারেই কস্ট টাইটেল সাজাতে হবে। এখানে যা যা ওই ভিতরে তাইতে লিখতে হবে। বুঝছেন? এই অনলাইনে যারা আছেন, প্রশ্ন থাকলে করেন। এখন ধরেন এই মামলা করার পরে সুফিয়া কামালের কাছে সমন যাবে। সুফিয়া কামালের কাছে কি সমন যাবে? তাহলে সুফিয়া কামাল যদি মনে করে যে না, এই স্টাম্প তো ওই আমারে দিল, আবার ওই লেখছে, ওর কাছ থেকে আমি জোর করে আনছি, তাহলে সুফিয়া কামাল হয় রিভিশন করবে, নাহলে এই মামলায় গিয়ে প্রতিদ্বন্দ্বিতা। রিভিশন হয়েছে। বুঝছেন? স্যার, এই সাক্ষীগণের নাম এই মাঝখানে লিখতে হবে। হ্যাঁ, মাঝখানে এই জায়গায় লিখলেও হবে, কিন্তু মাঝখানে লিখলে আপনার মনে থাকার সুবিধার্থে যে সব জিনিস মাঝখানে আছে। বুঝছেন? অনলাইনের ভাই বোনেরা কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আরেকটা মুসাফাতে দেখে ফেলি। দেখেন 100 ধারার পিটিশন কি রুবেল, আপনি একজন হলো অ্যাকশন হিরো, আপনি তো রোমান্টিক হিরো না। অ্যাকশন হিরোদের কিন্তু দুঃখ কম হয়, জানেন? আর বাপ্পারাজ হলো ওই যে মদের বোতল নিয়ে ঘুরে বেড়াবে, ও হলো রোমান্টিক হিরো। যে অ্যাকশন হিরোরা কিন্তু দুঃখ কষ্ট কম পায়, কিন্তু আপনার তো দুঃখ কষ্ট বেশি। আপনি পুরুষ মানুষ, বয়স কম,
এই রিভিউ রেজাল্ট আসতেছে, আল্লাহর রহমতে পাশ করে দেবেন। আপনার বয়স এমন না যে 50 বছর বিয়ে শাদী হয় নাই, কি হবে? এখনই মুষড়ে পড়লে হবে? এখন ভালো মেয়ে আসে ভাই, তো আসতেছে ভাই। ঠিক কথা ভাই। কি ঠিক। আমাদের সুলাটিয়ামের উদাহরণ তারিফ সাহেব আছে, স্যার? এই 38 19 41 স্যার, আচ্ছা দেখেন। এটা দাঁড়িয়ে তো যায় না। আচ্ছা, সো ভেঙে পড়েন না, ধৈর্য ধারণ করেন। আর দ্য শো মাস্ট গো অন। শো মাস্ট গো অন মানে হলো যে জীবনে কিছু কিছু পরিস্থিতি আছে, আপনার মন যতই খারাপ হোক না কেন, আপনার কিন্তু ওইটা চালাই যাইতে হবে। ধরেন আপনারা যারা মহিলারা যারা সংসার করেন, আপনি ফেল করছেন বা আপনার মন খুব খারাপ, কিন্তু আপনার কি এই বলে কি বলবেন যে দুপুরের ভাত তরকারি আজকে রানবো না? না, চালাই মন যাচ্ছে। যত খারাপ হোক, দুপুরের অসুস্থ হোক, দুপুরের রান্না তো করাই লাগবে, এটা কি কিছু? লোকে আবার তো মাইয়ে বিয়ে হ্যাঁ। দিয়েও হ্যাঁ, রান্না তো ওই বাড়িতে, বিয়ে দিয়েছে জামাই রান্না করে। এবং বাসায় একজন লোক আসছে, আমার মন অনেক খারাপ, বাট তার সাথে হাসি মুখে কথা আমার বলাই লাগে। তো এজন্য কিছু করার নাই, মানুষের আল্লাহ তো মানুষের সৃষ্টিই করছে এরকম, যে এজন্য আপনারা হতাশ হবেন না। খুব আপনার বরং বিয়ে দিয়ে আবার আমরা লাকি যে আমাদের পরীক্ষা আবার এই যে খুব দ্রুতই আমরা পাচ্ছি। সো আল্লাহর রহমতে সবাই কৃতকার্য হবেন। আসেন আমরা 100 ধারার পিটিশনটা পড়ি। ফৌজদারি কার্যবিধির 100 ধারার পিটিশন মামলা দরখাস্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ, পিটিশন মামলা নং এত শিবা 2014। সো কেউ আবার ভাবেন না যে আগেরটা হরি লেখছি, এটা শিবা, পরেরটা মনে হয় বিষ্ণু। স্যার, না, এটা যদি শুধু ফাঁকা এটা হচ্ছে থানার নাম। জি, মানে আমি কিছুই লিখলাম না, ফাঁকা থাকলো 2014। হ্যাঁ, ডট ডট ফাঁকা থাকলেই হলো। হ্যাঁ, ঠিক আছে। তো ফাঁকা নাকি? স্যার 2014 আচ্ছা দেখেন, স্যার ওই পড়ার সময় বলে একবার ফেল করছিল, কোনো ই হয় না, তাহলে কোনো মধ্যে কোনো কিছু নাই। স্যার এই 2014 এইটা কি মানে ওই যে সময় কিভাবে আপনি আন্দাজে? আন্দাজে যদি ওখানে সাল থাকে সাল দিবেন, আপনার যে 14 দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি এখানে 21 দিতে পারেন, 25 দিতে আচ্ছা। পারেন। তারিখটা আচ্ছা দেখেন, তো ওটা হয় না, সেদিন আনসার আলী পিতা শুকল প্রামাণিক, সাং দাসখন্দ, পোস্ট নালী, থানা শিবালয়। এই যে শিবালয় ও জেলা কি? মানিকগঞ্জ, ডট ডট প্রথম পক্ষ। আপনি যদি এত না দিতে চান, জাস্ট 1 নাম্বার আনসার আলী ডট ডট প্রথম পক্ষ। বনাম, বনামে আসেন মোহাম্মদ জালাল পিতা মৃত নইমুদ্দিন, সাং ঝিটকা, পোস্ট ঝিটকা, 2 নাম্বার আয়শা আক্তার, 3 নাম্বার আসলাম, 4 নাম্বার হাসি বেগম, সর্বসাং ভাদিয়া খোলা, পোস্ট মালুচি, সর্বথানা হরিরামপুর, জেলা কি? মানিকগঞ্জ। তো আগের মতোই, কস্ট টাইটেল আগের মতো না? আগের মতো স্যার এটা যদি আমি শুধু মোহাম্মদ জালাল এটি লিখে ডট ডট হবে, সমস্যা নাই। কিন্তু এই জায়গা সাক্ষী তো একজন হলে একজন, 3 জন হলে 3 জন। সাধারণত সাক্ষী একজন দেয় না, সাক্ষী একাধিকই হয়। এবং এখানে আর একটা কথা লেখা লাগবে ভাই, আগের দরখাস্ত এটা ছিল না। এবং ভিকটিম দেখেন, ভিকটিম 100 ধারা মানে কি? আপনি কারো উদ্ধার করতে চান না, উদ্ধার করতে চান, তাহলে কারে উদ্ধার করবেন এই ভিকটিমের নাম দিতে হবে। ভিকটিম রেশমা মোহাম্মদ আনসার আলী, তাহলে মামলা করতেছে দেখেন আনসার আলী। আর এই জায়গা ভিকটিম কে? রেশমা। রেশমা হচ্ছে তার কে? ওয়াইফ। রেশমার বয়স দিলে আপনি দেখেন। হ্যাঁ দেবেন। পিতা ওয়াজুদ্দিন আর সাং এই মানিকগঞ্জ। ঠিক আছে, তাহলে এখন ওই যে আগের মতোই যে সাক্ষীদের নাম ঠিকানা বাম পাশে আছে, বাট আমরা বাম পাশে দিলেও হয়, আর কোথায় দিলে হয় বলেন? মাঝখানে দিলেও হয়। তো আমরা আপনি হ্যাঁ, বাবার বাড়ির ঠিকানা কেন দিল? কারণ সে তো আছে বাবার বাড়ি, তার উদ্ধার করবো যে জায়গা থেকে, সে তো সেই জায়গা আছে। জায়গা স্বামী সাজাবে যে আমার ওয়াইফ তার বাপের বাড়ি গেছে, আমার সাথে একটু দাম্পত্য জীবনে একটু ঝগড়াঝাটি সবারই হয় গেছে, এখন বাবার বাড়ি যাওয়ার পরে ওই সে আসতে চায় কিন্তু বাবার বাড়ির লোকজনেরা আসতে দেয় না, এই হলো বিষয়বস্তু। তো সাক্ষীগণের নাম ও ঠিকানা এটা যদি আমরা দেখি, অকুল প্রামাণিক, পিতা মৃত সাহেব আলী, জেহাদি বেগম, স্বামী এই, আলমাস কিবারত, সর্বসাং এই। এখন আমরা আসি ঘটনার তারিখ 7/4/2013, বাংলা সাল দিবেন, ঘটনার সময় আনুমানিক এত,
মামলার ধারা ফৌজদারি কার্যবিধির কত ধারা? 100 ধারা। 100 টাকা। হুম। সব আগের মতো না, সব। শুধু এই জায়গায় একটা জিনিস এক্সট্রা আছে, কোনটা? ভিকটিমের Victim। নাম। ভিকটিমের নাম, এটা বুঝতে হবে 100 টাকা ভিকটিম। হ্যাঁ। তো এখন বাদ বাকি সব আগের মতোই। এখন আপনি ঘটনা সাজাবেন যে আপনাদের মধ্যে কি হয়েছে, কেন তারা আপনি উদ্ধার করতে 14 চান। এপ্রিল পয়লা বৈশাখ, এটাই দেখো। দেখেন, দরখাস্তকারী প্রথম পক্ষের সবিনয় নিবেদন এই যে প্রথম পক্ষ একজন সহজ সরল আইন মান্যকারী শান্তিপ্রিয় লোক হইতেছে, পক্ষান্তরে সকল দ্বিতীয় পক্ষ হারমাত পরধন লোভী খারাপ শ্রেণীর লোক হইতেছে। এই হারমাত মানে হারামজাদা না, মানে হারমাত মানে হলো দুষ্ট, দুষ্ট প্রকৃতির, বদরাগী, গোয়ার টাইপের, গড়। গোয়ার, ঠিক আছে। তো এই হারমাত, আবার অনেকে ভেবে থাকেন বোধহয় বানান ভুল আছে, হারামজাদা হবে মনে হয়, না। সকল দ্বিতীয় পক্ষগণ কি হারমাত পরধন লোভী এবং খারাপ শ্রেণীর লোক হইতেছে। গতবার এই লিখিত ভাষে পড়ানোর সময় ওনাদের তো এই জায়গায় আমি এটা পড়াইছি, পড়ানোর পরে আমাদের জাকারিয়া যে ভাইবা দিবে এবার, জাকারিয়া করছে কি ওনাদের এই একটা 100 ধারার দরখাস্ত বা 98 ধারার দরখাস্ত বা 96 ধারার দরখাস্ত ওনার সিনিয়র দিয়েছে। তো উনি আবার ওই কম্পিউটার অপারেটরের জায়গায় যাইয়া ওই বিবাদীর ওই জায়গায় লেখে দিয়েছে যে একটু হারমাত শব্দটা ঢুকিয়ে দাও, যে দ্বিতীয় পক্ষ হলো হারমাত পরধন লোভী আর খারাপ শ্রেণীর। কারণ হারমাত ঢোকানোর পরে যখন এই জায়গার ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে নিয়েছে, এখন ম্যাজিস্ট্রেট মহোদয় বলতেছে হারমাত কি, উনিও হারমাত বোঝে না। কারণ হারমাত এটা শুদ্ধ বাংলায় হারমাত মানে হলো একটু যে বদরাগী বা গোয়ার টাইপের লোক আর কি, এমন হয় না যে বদমেজাজি এই টাইপের আর কি। দেখেন, দুষ্ট, বীথিকার ভাষায় দুষ্ট, আর অপথে গৃহপ্রবেশ বীথিকার ভাষায় হলো কি কি চুপি চুপি গৃহপ্রবেশ। দেখেন, দেখেন তো প্রথম পক্ষের সহিত ভিকটিম রেশমার 15/5/2012 তারিখে ইসলাম ধর্মের বিধান মতে এবং রেজিস্ট্রিকৃত কাবিন বলে বিবাহ হয়। দেখছেন, তাহলে যিনি দরখাস্তটা করছে তার সাথে ভিকটিমের সম্পর্ক কি? স্বামী স্ত্রীর। বিবাহের পর কয়েক মাস ভালোভাবে ঘর সংসার করার পর ভিকটিম রেশমা দ্বিতীয় পক্ষে গণের কুপরামর্শ অসামাজিক ভাবে চলাফেরা করতে থাকে। দ্বিতীয় পক্ষ কারা? ওই যে বিদেশ মামাবাড়িরা। বাড়ির লোকজন। প্রথম পক্ষ আমি শ্বশুর বাড়ি। প্রথম পক্ষ অনেক বুঝ পরামর্শ দিয়ে ভিকটিমের সহিত ঘর সংসার করতে থাকে। প্রথম পক্ষ অনেক কষ্টে ঘর সংসার করতে থাকে, এটা বলছে আর কি। দ্বিতীয় পক্ষগণের পরামর্শে ভিকটিম প্রথম পক্ষের পিতামাতার সহিত বিভিন্ন প্রকার খারাপ ব্যবহার করিতে থাকে, মানে বেটার বউ তার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেছে, এবং প্রথম পক্ষকে অন্যত্র বাসা ভাড়া করিয়ে দিতে বলছে যে তোমার বাবার সাথে আমি আর থাকবো না, আমরা আলাদা বাসায় থাকবো। প্রথম পক্ষ তার বৃদ্ধ পিতামাতাকে ছাড়া অন্যত্র বাসা ভাড়া করিয়া থাকতে অস্বীকার করিলে ভিকটিম আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। অতঃপর প্রথম পক্ষের সাময়িক অনুপস্থিতিতে ঘটনার তারিখ ও সময়ে ভিকটিমের পিতার অসুস্থতার কথা শুনিয়া প্রথম পক্ষের পিতা ভিকটিমের পিতার বাড়িতে নিয়ে যায়। মানে ওই বউয়ের বাবা অসুস্থ হয়ে যায়, তখন ছেলের বাবা তার বেটার বউকে ওই নিয়ে যায়, যে বাবার বাড়িতে নিয়ে যায়। এবং ভিকটিমের পিতাকে অসুস্থ দেখিয়া প্রথম পক্ষের পিতা বাড়ি আসিয়া অসুস্থতার কথা প্রথম পক্ষকে জানাইলে ভিকটিমের বাবারে আসলেই দেখছে অসুস্থ, তো ছেলের বাবা এসে বলতেছে বাবা তোমার শ্বশুর আসলেই অসুস্থ। প্রথম পক্ষ তার শ্বশুরকে দেখতে দ্বিতীয় পক্ষের বাড়িতে যায়, মানে জামাই গেছে শ্বশুর বাড়ি দেখতে। কিন্তু প্রথম পক্ষের সহিত ভিকটিম দ্বিতীয় পক্ষগণ খারাপ আচরণ করিয়া প্রথম পক্ষের সহিত ভিকটিম ও দ্বিতীয় পক্ষগণ খারাপ আচরণ করিয়া প্রথম পক্ষের সহিত ভিকটিম না আসিয়া দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে ভিকটিম তার পিতার বাড়িতেই থাকিয়া যায়। মানে সে জামাই যখন তার শ্বশুর বাড়ি গেছে মানে শ্বশুরে দেখতে, তখন খারাপ আচরণ করছে কারা? শ্বশুর বাড়ির লোকজন। বউ আর আমাকে পাগলা তানবীর মতো মায়ের দিছে যে আসছিস কেন এই জায়গা, ঠিক আছে। তো এই জায়গা মার টার দেয় নাই, জাস্ট খারাপ আচরণ করছে। পরবর্তীতে প্রথম পক্ষ ও প্রথম পক্ষের পিতা ভিকটিমকে আনতে গেলে, তারপর স্বামী এবং তার পিতা আবার ওই বাড়িতে কি আনতে গেছে, দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে ভিকটিম তাহাদের সহিত আসে নাই। মানে ওয়াইফ তার সাথে আসে নাই। ভিকটিমের অনুপস্থিতিতে প্রথম পক্ষের সংসার ও দাম্পত্য জীবনে দারুণ অসুবিধা দেখা দিয়েছে। প্রথম পক্ষ ভিকটিমকে আনার বহু চেষ্টা করিয়া তদবির করিয়া নিরুপায় হইয়া 5/5/2013 তারিখে ভিকটিমের প্রতি লিগাল নোটিশ প্রেরণ করে। লিগাল নোটিশ মানে হলো তুমি আসো।
তারপরও ভিকটিম দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শ প্রথম পক্ষের বাড়িতে আসতেছে না। দ্বিতীয় পক্ষগণ ভিকটিম রেশমাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটকিয়ে রাখিয়াছে। প্রথম পক্ষ ভিকটিমকে আনার জন্য বহু চেষ্টা তদবির করিয়া কি হয়েছে, ব্যর্থ হয়েছে। মানে স্বামী বারবার আসতে বললেও সে বারবার করেও কি আসতেছে না। এমত অবস্থায় ফৌজদারি কার্যবিধির 100 ধারার বিধান মতে প্রথম পক্ষের বিবাহিত স্ত্রী ভিকটিম রেশমাকে দ্বিতীয় পক্ষগণের কবল হইতে উদ্ধার করা একান্ত আবশ্যক। ভিকটিম রেশমাকে দ্বিতীয় পক্ষগণের কবল হইতে উদ্ধারের চেষ্টা তদবির করতে থাকায় হুজুর আদালতে মামলা দায়ের করিতে সামান্য বিলম্ব হইলে। আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, ফৌজদারি মামলা কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নাই, এটা অনেকদিন পরেও দায়ের করা যায়। বাট কেন আপনার দেরি হলো, এই সন্তোষজনক ব্যাখ্যা কিন্তু এজাহারে থাকতে হবে বা দরখাস্তে থাকতে হবে। আপনি একটা এজাহার দায়ের করছেন 2 বছর আগে, তাহলে এজাহার করার পরও জায়গা ব্যাখ্যা থাকতে হবে যে কেন 2 বছর দেরি দেরি হলো। হলো। অতএব প্রার্থনা হুজুর আদালত দয়া করিয়া সকল দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 100 ধারার বিধান মতে সার্চ ওয়ারেন্ট জারি করত। এই যে আরেকটা ভাষা, করত। করত মানে হলো জারি করে আর কি, ভিকটিম রেশমাকে দ্বিতীয় পক্ষগণের কবল হইতে উদ্ধারের বিহিত আদেশ দানের সুবিচার করিতে মর্জি হয়। সো আপনি এত ফর্মাল হওয়ার দরকার নাই, আপনি বলবেন যে অতএব বিনীত প্রার্থনা এই যে প্রথম পক্ষের আবেদন মঞ্জুর করিয়া ভিকটিমকে প্রথম পক্ষের নিকট উদ্ধার করার আদেশ দিতে মর্জি হয়। এই বিধান এত 4/3/2014। এখন আমাদের এক ভাই প্রশ্ন করছেন, বিসিএস ভাই, উনি প্রশ্ন করছে, স্যার বিসিএস ভাই আপনি যেহেতু লিখতে পারতেছেন আপনার নাম ঠিকানা লিখে দেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিই। স্যার 98-100 দ্বারা কি 2 ধরনের কাজ করে থাকে? অবশ্যই 2 ধরনের। 98-তে তো ওই যে জাল দলিল অবৈধ বস্তু, আর 100 তো মানুষ ব্যক্তি। এখন যারা যারা মানুষকে বস্তু মনে করে তাদের কাছে এক, ঠিক আছে? তাহলে 98 ধারা হলো অবৈধ জিনিস, জাল দলিল, জাল কোন জিনিসপত্র। আর 100তে কি? হ্যাঁ, একজন লিখছে যে 98 ধারায়, বিসিএস আপনার নাম ঠিকানা লেখেন আগে। 98 ধারায় চোরাই মাল, জাল দলিল থাকলে সেই বাড়ি তল্লাশিও কি রিভিশন করতে পারে? হ্যাঁ, রিভিশন করতে পারে তখন, এই যে যখন আপনি পিটিশন আকারে দায়ের করছেন, আর যখন ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হইয়া গিয়ে তল্লাশি করে নিয়ে আসছে, সেই ক্ষেত্রেও পারবেন ওই সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে, সমস্যা নাই, রিভিশন করা যাবে। রিভিশনটা তো তখনই করা যাবে যে ক্ষেত্রে আপনি মনে করতেছেন যে আপনার জাল দলিল না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মনে করতেছে কি জাল দলিল। কিন্তু যে ক্ষেত্রে আপনি মনে করতেছেন যে আপনার দলিল জাল, সেই ক্ষেত্রে রিভিশন করলে তো লাভ নাই। বিশেষ আপনার নাম ঠিকানা লেখেন। আচ্ছা, আমরা এখন চলে আসি এই সকল দরখাস্তে। শুনেন ভাই, এটা একটু শিখে নিই, আমরা শিখে নিই এই কারণে যে ওই যে আমরা 98 ধারার দরখাস্ত লিখছি। 98 ধারার দরখাস্তে যখন ওই রেশমা বেগম, ওই মহিলা যে বেপরোয়াভাবে চলাফেরা করে, উনি যখন মামলার নোটিশ পাবে, তো উনি আবার এসে একটা লিখিত জবাব দিবে। লিখিত জবাবের সিস্টেম একই, শুধু মামলার নাম্বার থাকবে, কারণ মামলা তো অলরেডি হয়ে গেছে। তারপরে প্রথম পক্ষ থাকবে, দ্বিতীয় পক্ষ থাকবে, সাক্ষীদের নাম ঠিকানার দরকার নাই। আর জবাবের ক্ষেত্রে সে জাস্ট অস্বীকার করে যাবে, বিনীত নিবেদন এই যে আমি রেশমা বেগম প্রথম পক্ষ পূর্ব শত্রুতা জের ধরে আমার বিরুদ্ধে এই মামলা শুধু দায়ের করছে, সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, টাকা নিয়ে স্টাম্প দিছে, অথচ সে মামলা করছে তার কাছ থেকে জোরপূর্বক আমি স্টাম্প নিয়ে আসছি। সো আমার কাছে কোনো স্টাম্প পাবে না, আমার এই মামলা ডিসমিস করতে মর্জি হয়। এই হলো দ্বিতীয় পক্ষের কথা, বুঝতে পারছেন? সো আমরা সেম একটা দরখাস্ত দেখবো যে 100 ধারার দরখাস্ত কিভাবে প্রতিপক্ষ এসে আপত্তি দেবে। স্যার আমি ফরিদ হোসেন, বিসিএস কে। ফরিদ হোসেন আপনার নাম শো করতেছে বিসিএস। ফরিদ হোসেন বিশেষ দিল কেন স্যার? কাহিনী। আচ্ছা, তো আমরা একটু পড়ি, দেখেন যে ফৌজদারি কার্যবিধির 100 ধারার পিটিশন মামলায় দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি দাখিল। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ পিটিশন মামলা না, এটা হলো ঘি লেখা, ঘি মাখন না, এটা হলো ঘিওর। ওই এলাকায় একটা এলাকা আছে সেটার নাম ঘিওর। সো ওই জায়গা ঘি, আর এটা ঘি দেওয়ার দরকার নাই, .2000। এই জায়গা কিন্তু মামলার নাম্বার থাকবে, যেহেতু আমি লিখিত আপত্তি দিচ্ছি। শুনেন, লিখিত আপত্তি দিলে এই জায়গায় মামলা নাম্বার থাকবে, কারণ অলরেডি প্রথম পক্ষ যখন মামলা করছে তখন তো একটা মামলা অলরেডি হয়ে গেছে। জি, তাহলে মোহাম্মদ নিজাম মোল্লা অ্যাকচুয়ালি কার পক্ষে? প্রথম পক্ষে। জি,
বনাম সাইজুদ্দিন নিজাম মোল্লা যে মামলাটা করছে, ওইটা ওইভাবেই মামলা যেভাবে করলেন এই নামটা কিন্তু তাই ওইভাবেই প্রথম তো সেই হুম জি ওর কাছে যখন পিটিশন সাইজুদ্দিন, এই যে দেখেন এই সাইজুদ্দিন ডট ডট কি দ্বিতীয় পক্ষ, ধারা ফৌজদারি কার্যবিধির কত ধারা? 100 ধারা। বিষয় দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি প্রসঙ্গে, দাখিল প্রসঙ্গে। সো এই জায়গা যখন আপনি লিখিত আপত্তি দিচ্ছেন তখন এই জায়গা কতগুলো বিষয় থাকে না, এই জায়গায় সাক্ষীদের নাম থাকে না, ঘটনার স্থান, ঘটনার তারিখ, এগুলো লেখা লাগে না, এটা মাথায় রাখতে হবে। আপত্তির সময় কিন্তু ঘটনাস্থল, ঘটনার তারিখ এগুলো লেখা লাগবে না। তো আপনার উপকার করে দিচ্ছি, এই যে জিনিস শিখাচ্ছি, কোর্টে গিয়ে সিনিয়রের পিছনে ঘুরে এই জিনিস শিখতে পারবেন না। হয় স্যার, আমি এই যে বুঝছি। কারণ আমি যখন স্যার মিরপুর ল কলেজে পড়ি তখন একটা স্যার বলছিল ওই ঢাকা জসকোটে, বাকি শোনেন, আপনারা যখন করবেন আপনাদের কিন্তু শিখাবে না, আপনারা কিন্তু শিখে নেবেন। আমি তখন ভাবলাম আমি তো এটা ভালো পারি না, ফেলও করলাম, তাহলে তো এবার স্যারের কাছ থেকে ভালো শিখা যাবো। আচ্ছা দেখেন, দ্বিতীয় পক্ষের বিনীত নিবেদন, এই যে দ্বিতীয় পক্ষের বিনীত নিবেদন, এই যে প্রথম পক্ষের আপনি যখন যে কোনো জিনিসে, সেটা আরজির জবাব হোক বা দেওয়ানি মামলার জবাব হোক বা এই যে জবাব, প্রথম পক্ষের যাবতীয় উক্তি মিথ্যা বা নট আইনের পরিপন্থী হয়, উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। সে এসে বলতেছে যে প্রথম পক্ষ যা যা দাবি করছে সব কি মিথ্যা। যে সকল কারণ উপাদান বিদ্যমান থাকিলে উক্ত মামলা চলিতে পারে, তার কোনো কারণ বা উপাদান বিদ্যমান না থাকায় উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। এখন যদি বলেন স্যার বটে বলে কে, এটা আইনের একটা ভাষা, অনেক এলাকায় আছে যাবে বটে, তারা সব সময় বটে বলে, তো তো সেই বটে না। আচ্ছা তারপরে দেখেন, আমার এক বন্ধু আছে, এলাকার নাম বলবো না, তো মাঝে মাঝে এই কথার সময় কিবা বলে ফেলে, কিবা ওই জায়গায় গেছিলা কিবা, বা এই কিবা করছো, তো কিবা এলো একটা, আর এক এলাকায় বলে যে, মানে তাদের এটা ঢাকায় থাকার সুবাদে জানা, একটা নির্দিষ্ট এলাকার তারা বলে ভাউ করছো, ভাউ যে কোনো জিনিস, আমরা টাকা ম্যানেজ করছো, এই টাকা ভাউ করছো, ও ওই জায়গায় যাবা না, এই ভাউ করতে যাবা না। আচ্ছা দেখেন, তাহলে দেখেন বিশ্রাম ঢাকায় বলে বিশ্রাম, আমরা বলি খুঁজবো এই জিনিসটা হ্যাঁ খুঁজে নিই। বিশ্রাইছিস তাই বলে। আচ্ছা ঢাকায় দেখেন, বলে বিশ্রাম প্রথম আচ্ছা শুনে দেখেন, আমি তাহলে দেখেন, তাহলে আমরা বলি খুঁজি। প্রথম পক্ষের যাবতীয় উক্তি মিথ্যা বা নট আইনের পরিপন্থী হয় উল্লেখিত দ্বিতীয় পক্ষ উক্ত মামলার যাবতীয় উক্তি দৃঢ়ভাবে কি করতেছে, অস্বীকার করিতেছে। তারপর দেখেন প্রকৃত বৃত্তান্ত, এই যে প্রকৃত বৃত্তান্ত, এই যে ক নাম্বার যদি আমরা দেখি, দ্বিতীয় পক্ষগণ ও ভিকটিম সহজ সরল আইন মান্য করে শান্তিপ্রিয় লোক হইতেছে। যেটা প্রথম পক্ষ দাবি করছিল সেটা এখন চলে আসবে কি দ্বিতীয় পক্ষে। পক্ষান্তরে প্রথম পক্ষ তার পরিবারের লোকজনে যে লাঠিয়াল হার মাত পরধন লোভী নির্যাতন ও খারাপ শ্রেণীর লোক হইতেছে, মানে প্রথম পক্ষ যেটা বানাইছিল দ্বিতীয় পক্ষরে, দ্বিতীয় পক্ষ সেটা বানাবে কারে, প্রথম পক্ষ। প্রথম পক্ষের সহিত ভিকটিম শেফালী বেগমের বিগত 4 ফেব্রুয়ারি এত তারিখে ইসলাম ধর্মের বিধান মতে বিবাহ হয়। বিবাহের পর ভিকটিম প্রথম পক্ষের বাড়িতে যায় ঘর সংসার সহবাস বসবাস করার ফলে প্রথম পক্ষের উরসে ও ভিকটিমের গর্ভে এক সন্তান আসে। ভিকটিমের পেটে সন্তানের বয়স কত? 7 মাস। প্রথম পক্ষ তার পরিবারের লোকজন ভিকটিমের ভাইয়ের নিকট 2 লক্ষ টাকা যৌতুক দাবি করিয়া ভিকটিম শেফালী বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে, এরপর ভিকটিম শেফালী বেগমকে উক্ত যৌতুকের টাকা দিতে অস্বীকার করিলে কাড়িয়ে রাখিয়া এক কাপড়ে ভিকটিম তার ভাইয়ের বাড়িতে রাখিয়া যায়। সেই হতে ভিকটিম তার পিতার বাড়িতে কি অবস্থান করিতেছে। তাহলে প্রথম দরখাস্তে বলছিল যে সে যাই আর আসে না, আর ইনি বলতেছে যে আমার কাছে যৌতুক দাবি করে আমারে বের করে দিছে। এটাই মেইন, যৌতুকটাই মেইন। এখন মেইন যেটা হচ্ছে না বিচারক মানে নির্ধারণ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আমার জবাব, ধারণা ধন্যবাদ জি। মানে এই যে তো দ্বিতীয় পক্ষ ভিকটিম শেফালী বেগমকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক রাখে নাই, মানে তার শ্বশুরবাড়ির লোকজন তারা ইচ্ছা করে আটক রাখে নাই। প্রথম পক্ষ ও তার পরিবারের লোকজন ভিকটিমকে মারপিট করিয়া এবং যৌতুক দাবি করিয়া তার পিতার বাড়িতে রাখিয়া যায়। ভিকটিম শেফালী বেগম তার ভাইয়ের বাড়িতে বসবাস করিতে ইচ্ছুক। প্রথম পক্ষের মামলার যাবতীয় উক্তি কি মিথ্যা হইতেছে, শুধুমাত্র দ্বিতীয় পক্ষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করিতেছে। এমত অবস্থায় উক্ত মামলা ডিসমিস যোগ্য হইবে।
আর শুনানিকালে উকিলের বাচনিক প্রকাশ পাইবে। বাচনিক প্রকাশ মানে হলো মুখ দিয়ে বলবে, শুনানিকালে বা বচন, বচন মানে কি বলা, বলা কথা। তাহলে শুনানিকালে বাচনিক প্রকাশ পাইবে মানে হলো উকিল বক্তব্য উপস্থাপন করে বাকি বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করবে। কোন পক্ষ মিথ্যা বলো, কোন পক্ষ তাহলে আমরা এখানে শিখলাম যে একটা 98 ধারার দরখাস্ত কিভাবে লিখতে হয়। এখানে আমরা শিখলাম একটা 100 ধারার দরখাস্ত কিভাবে লিখতে হয়, এবং সেই সাথে সাথে 100 ধারার দরখাস্তের আপত্তি কিভাবে দিতে হয়। সো অনলাইনে যে সকল ভাই বোনেরা আছেন, আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে দয়া করে উত্তর প্রদান করতে পারেন। খান, তো আজকের ক্লাস এতটুকুই। চাটা খান তারপরে যান, বেশি বলি মিলাই বললাম, চাটা খান মিলে তারপরে যান। দেখেন, তো আমি যে যতটুকু পড়াইছি এটার পিডিএফ দিয়ে দিব। আর অনলাইনে যারা আছেন, যারা যারা ক্লাস করতে চান, তারা ওই যে আমি একটা ইয়া করছি, পোল খুলছি, ওই পোলে যে ভোট দিবেন যে আমরা চাই। আমাদের মেম্বার অনেক আছে, বাট আমরা ক্লাসে সবাইকে দেখি না, আজকেই সবচেয়ে বেশি দেখলাম 20 জন। তো ধন্যবাদ। 20 জন। হ্যাঁ, ধন্যবাদ যারা যারা জয়েন করছেন। আর আমি এখন আপনাকে ছোট ছোট নোট দিচ্ছি, খুব দ্রুত। যদি বলেন স্যার খুব দ্রুত, তো কয়দিন ধরে বলতেছেন, খুব দ্রুতই পুরা নোট পেয়ে যাবেন। বাট তার আগে আমাকে নিশ্চিত হইতে হবে যে কারা কারা আপনারা অ্যাকচুয়ালি পড়তে চান। কারণ আমি পূর্বের অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন, যে অনলাইনে এরকম আছে, আমারে ফোন দিয়ে আমারে যাচাই করছে, 15-20 মিনিট কথা বলছে, কি করবেন এই সেই কথাটা তো বলে কয়েকদিন ক্লাস করে বল স্যার আমি আর করবো না, অথচ তার পরীক্ষা ক্লাস দেওয়া শেষ। সো এজন্য পূর্বের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন যারা যারা আপনারা মানে অ্যাকচুয়ালি আমি বুঝবো যে ক্লাস করবেন, তারাই আমাদের নোট পাবেন এবং তাদেরকেই দেওয়া। এইটাই বলতেছে স্যার, যারা যারা পড়বে ওদের আর আপাতত যেটা দেওয়া হচ্ছে ছোট ছোট করে, এটা হলো ডেমো ভার্সন, মানে আপনারা এই যে ছোট ছোট করে পাচ্ছেন। আমি একটা কথা বলে দিই, অনলাইনে আপনাদের অপশন হলো 2টা। যদি আপনারা, আমাদের তো কোর্সই যা আছে তো আছেই, আর অনলাইনে যদি কেউ এই নোট নিতে চান, তাহলে আপনাকে এক্সট্রা 1000 টাকা পে করতে হবে। তাহলে আমি কুরিয়ারে নোট আপনাকে পাঠাই দেবো। আর আপনি যদি মনে করেন যে স্যার আমি নোট নেব না, আপনি পিডিএফ দেন, আপনি প্রিন্ট করবেন, সেটা আপনার ব্যাপার, আমার কোনো আপত্তি তাই, বুঝছেন? আমি তো পিডিএফ দেবো, বাট পিডিএফ প্রিন্ট করতে গেলে আপনার বেশি 1000 টাকার কাছাকাছি বা বেশিও খরচ হতে পারে। তো এজন্য আপনি কি সম্পূর্ণ নোট দিবেন নাকি পিডিএফ নিয়ে প্রিন্ট করবেন, এটা আপনার ব্যাপার। এটা আপনাকে আমার জানাই, মানে আমাকে আপনারা জানাবেন আর এই আর কি। তো হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন বলেন বলেন। স্যার আমি মাহবুব স্যার। মাহবুব সাহেব, জি স্যার আমার নোট লাগবে স্যার, নোট নিলে স্যার ভালো হবে স্যার পড়তে স্যার। জি জি জি, ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আমরা কত টাকা করে দেবো? আর কোনো প্রশ্ন আছে কারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমি আসসালামু রফিকুল্লাহ আলাইকুম স্যার। বলতেছি নোয়াখালী থেকে। হ্যাঁ নাজরিন বলেন। স্যার আপনি যে বলছিলেন যে কুরিয়ারে দিবেন, এটা কি সব সাবজেক্ট 1000 টাকা? সকল সাবজেক্ট কুরিয়ারে দিলে সকল না শুধু আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম। আর আপনারা তো আমার পুরাতন স্টুডেন্ট, আপনাদের কাছে পুরাতন নোটটা আছে, আপাতত ওটা দেখতে থাকেন। হ্যাঁ বলেন। স্যার ওয়ালাইকুম আসসালাম নোয়াখালী ভাই, থেকে বলেন। রফিকুল্লাহ স্যার, আমার ইয়াতে মেসেঞ্জারে দিয়ে না, আমার মেশিন আছে, আমি বাইরে কি? নিতে পারবো। আমার মেসেঞ্জারে আমার দিয়ে দিয়েন পিডিএফ, আমি বাইরে নিতে পারবো। অবশ্যই, সমস্যা নাই। যারা যারা আপনারা পিডিএফ নিতে চান পিডিএফ পাবেন, সমস্যা নাই। জি আমার তো মেশিন আমি তো আছে, বললাম যে কারোর জন্য বাধ্যতামূলক না। আপনি রফিকুল্লাহ সাহেব না? আপনি তো ভর্তি হয়ে গেছেন প্রথম, রফিকুল্লাহ সাহেব। জি স্যার। ঠিক আছে, সমস্যা নাই রফিকুল্লাহ সাহেব। তো তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার।